নাজমুল সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। সো আমাদের আজকে আমরা মেইনলি হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করব এবং আজকে বেশ নতুন কিছু বিষয় নিয়ে আমরা জানবো। যেটা হচ্ছে যে আমরা লাস্ট দুটো ক্লাসেই যেটা হচ্ছিল যে আমাদের মেইনলি হচ্ছে আমরা ডিফল্ট যে পেজ বিল্ডার গুটেনবার্গ সেটা দিয়ে কাজ করছি সোফার। তো আমরা আজকে নিউ একটা পেজ বিল্ডার দিয়ে কাজ করব যেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি কম্পেয়ার টু গুটেনবার্গ। কম্পেয়ার টু গুটেনবার্গ এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাট দ্য সেম টাইম এটাতে অনেক ইজিলি ওয়েবসাইট তৈরি করা যায় এবং আমাদের ইচ্ছে মতো আমাদের কাস্টম ডিজাইন করতে পারবো। লাইক এর আগের ক্লাসগুলোতে যেমন অনেকে বলছিলেন যে ভাই আমরা টাইটেলের কালারটা চেঞ্জ করতে পারবো কিনা বা এই বিষয়টা আমরা কন্ট্রোল করতে পারবো কিনা। তো এই ধরনের সব ধরনের কন্ট্রোলগুলো আমরা মোটামুটি এখন করতে পারবো এই নতুন ইন্টারফেসের মাধ্যমে। ওকে। সো হচ্ছে আমরা চলে যাই। আচ্ছা, মোস্তাফিজুর রহমান বলতেছিলেন যে ফেসিং লট অফ প্রবলেম উইথ নিউ থিম। লট অফ প্রবলেম বলতে আসলে কি বুঝতেছেন ভাইয়া, আপনি একটু বলেন কাইন্ডলি। কোনো কোনো থিমের সাথে হ্যাঁ। দেখা যাচ্ছে যে যে অপশন গুলো আমাদের ড্যাশবোর্ডে দেওয়া আছে ওগুলো সাপোর্ট করে না বলতে কি আমি কাজ করতে পারছিলাম না আর কি। তো ইভেন সাধারণত নতুন একটা থিম আনলে কি হয় যে ওই থিম অনুযায়ী আমার যে পেজ গুলো আছে ওখানে বা ওই নতুন থিমটার সব অপশন গুলো আমার এই ড্যাশবোর্ডে শো করে বা আমার পেজ গুলো শো করে, তখন আমি ওগুলাকে থিম কাস্টমাইজ করে নিতে পারি। কিন্তু কোন মানে এমন দেখা যায় যে এমন কিছু নতুন থিম আসছে যেগুলা কাস্টমাইজ করতে যায় ওই থিমের যে যে অপশন গুলো আছে, যে নতুন নতুন মানে মেনু গুলো আছে বা পেজ গুলো আছে ওগুলো আমার এখানে আসে না। তো সেক্ষেত্রে অনেক আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি আমি। তো এটা হুম, হওয়ার পিছনে মেইনলি যেটা হয়, সো আলটিমেটলি আমরা কি হয় যখন নতুন একটা থিম দিই, কি নতুন থিমে ফর এক্সাম্পল দেখাচ্ছে যে লাইক অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ, লেটস সে। বাট আপনার হুম, হচ্ছে বর্তমানে এক্সিস্টিং যে সাইটটা তৈরি করে রাখছে বা তৈরি করা আছে সেইখানে সেগুলো নেই। তো একটা হুম, নতুন থিম যখনই আমরা হচ্ছে কি করব, ইম্পোর্ট করব বা অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করার পরে আমাদের সবারই এক্সপেকটেশন থাকে কি যে ডেমোতে যেভাবে শো করছে ঠিক সেম ভাবে শো করবে। এখানে দুইটা বিষয় ঘটে থাকে। এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে যদি সেটা ফ্রি থিম হয়ে থাকে তো ইন মোস্ট কেসেস ডেমোর মতো করে শো করবে না। কারণ কি, কারণ হচ্ছে কন্টেন্ট ইম্পোর্ট করতে পারে না, অ্যাক্টিভেট হয়, থিমটা অ্যাক্টিভেট হয়। তার মানে কি থিমটাকে যদি আপনি কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করেন তাহলে কি সেই ডেমোর মতো করে কি মানে লুক লাইক হবে। বাট আচ্ছা, ইন মোস্ট কেসেস ফ্রি থিমগুলোর ক্ষেত্রে এই অপশনটা থাকে না। এক। আর দুই নম্বর হচ্ছে যদি আপনার এক্সিস্টিং সাইট থাকে এবং সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম একটা থিম অ্যাক্টিভেট করলেন এবং সেক্ষেত্রে ডেমোর মতো লুক চাচ্ছেন, তো সেক্ষেত্রে ডেমোর মতোটা লুক নেওয়ার জন্য কি করতে হয়, ডেমোটা ইম্পোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে ওই ডেমোটা যদি ইম্পোর্ট করেন 100% একই হবে না যদি না আপনি কি করেন, এক্সিস্টিং যে সাইটটা আছে সেই সাইটটাকে রিসেট করেন। রিসেট যখন করা হ্যাঁ হবে মানে একটা ফ্রেশ ইনস্টলেশন সবসময় বলা হয় যে একটা নতুন থিম যখনই আমরা ডেমো ইম্পোর্ট করে কাজ করতে চাবো বা মানে থিমের মতো করে ডিজাইনটা চাবো, সেই ক্ষেত্রে অবশ্যই একটা ফ্রেশ ইনস্টলেশনের মধ্যে সেই ডেমোটা ইম্পোর্ট করতে হয় বা নতুন থিমটাকে অ্যাক্টিভেট করতে হয়। তো আই থিঙ্ক যে হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে প্রথম ঘটনাটা ঘটতেছে এখানে, যে আপনি নতুন থিমটা যখন অ্যাক্টিভেট করতেছেন বা যে ফ্রি থিমগুলো ট্রাই করছেন, সো আলটিমেটলি ডেমোটার মধ্যে দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি অলরেডি কিছু পেজ তৈরি করা ছিল, আর দুই নাম্বার হচ্ছে যে আপনি সেই থিমের মতো করে কন্টেন্টগুলো প্রোভাইড করা নেই। সো সেই থিমের যে অপশন, থিম অপশন থেকে যদি সবগুলো ইনফরমেশন আপনি ইনপুট দেন তাহলে অবভিয়াসলি যে আপনি এক্স্যাক্টলি ডেমোটার মতো করে শো করতে পারবেন। আবার এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় ডেমোগুলো যখন দেয়, থিমগুলো কিন্তু অনেক থিমই আছে আমাদের ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে, বা যখন আমরা অ্যাড নিউ করতে যাই যে থিমগুলো দেখায়, ম্যাক্সিমাম থিমগুলো কিন্তু প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি, ফ্রি আছে, ফ্রি ভার্সনটা আমরা ইউজ করতে পারবো যেটাকে লাইট ভার্সন বলি, এবং প্রিমিয়াম ভার্সনটাও। তো ওরা করে কি ডেমোটা দেখায় প্রিমিয়াম ভার্সন থেকে, বাট আমরা তো আচ্ছা, ইউজ আচ্ছা, করতেছি ফ্রি ভার্সনটা। তো ফ্রি ভার্সনে আলটিমেটলি হ্যাঁ, কি, প্রিমিয়াম ভার্সনে যদি 50টা ফিচার থাকে, তো ফ্রি ভার্সনে হয়তো 10 থেকে 15টা ফিচার দিবে, এনেবল করে দিবে। তো আলটিমেটলি বাকি ফিচারগুলো যদি আপনি এনেবল করা না থাকে বা সেই অপশনগুলো যদি আপনি ব্যবহার করতে না পারেন, ইন দ্যাট কেস কি হবে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে ডেমোটার মতো করে এক্স্যাক্টলি ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন না বা ওরকম হবে না। হুম। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে যখন লাস্ট যে ট্রেনিং কি বলে আপনার যে ইয়াটা ছিল, লেকচারটা ছিল, হ্যাঁ। ওই লেকচারটাতে দেওয়া ছিল ওই যে যেটা ইউটিউবে দেওয়া হয়েছিল আর কি, আচ্ছা ওটাতে আচ্ছা। বলা হয়েছিল যে প্রত্যেকটা অপশন যে টাচ করার কথা, তো ওইখানে টাচ করতে যায় কন্টাক্ট ফর্ম যখন আমি রেডি করি, তো কন্টাক্ট ফর্মটা আসলে কন্টাক্ট ফর্ম রেডি করলে তো হয় না, কন্টাক্ট ফর্মটা ডাউনলোড করার পরে সেখানে যে অ্যাক্সেসরিজ যে আরো মানে ইম্পর্টেন্ট কাজগুলো থাকে ওটা এবারই ফার্স্ট টাইম করা হয়েছে। হ্যাঁ, তো আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই আমি যেহেতু চাইবো যে হ্যাঁ ওগুলো দেখানো আমি হয়নি চাই বা ওগুলো আসলে এক্সপেক্টেড ছিল না যে একটা কন্ট্রাক্ট ফর্ম হ্যাঁ কিভাবে কাজ করবে।
আমরা আসলে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ এই বিষয়গুলোকে ওভারকাম করবো, বা এই বিষয়গুলো আমরা আরো স্মুথলি ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, সো আই থিঙ্ক যে হ্যাঁ। আজকের ক্লাসটা করলে আমাদের হচ্ছে এই বিষয়গুলো কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা আরো বেটার কন্ট্রোল আমাদের ওয়েবসাইট ডিজাইনের উপরে, স্ট্রাকচারের উপরে, লেআউটের উপরে, ফাংশনালিটির উপরে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, যদি অনেক সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ। আর হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম রেডি করে ফেলেছি, যদি সময় হয় তাহলে একবার দেখে নিয়েন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। আর সবার সঙ্গে আমার অবশ্য পরিচয় হয় নাই, আপনার থ্রু দিয়ে আমি আহ, আমাকে ইন্ট্রোডিউস করে নিচ্ছি আর কি। অল্প একটা সেকেন্ড আমি হ্যাঁ, শিওর শিওর। যদি, হ্যাঁ, রাশেদ তো আমার ফ্রেন্ড, সবাই সবাইকে বলে দিলাম আর কি। আর হচ্ছে যে বাকি যে সাইদ ভাই, আর জাহিদুল ইসলাম, নাজমুল সরকার, আবরার তাহমিদ, রাব্বি ভাই, তারপর ইমা আভি না, সমিত মাধব, মাধি, সবাইকে আমার পক্ষ থেকে গ্রেটিংস, সালাম, আদাব। আমি আসলে লং টাইম আমার ওয়ার্ডপ্রেস যে ট্রেনিংটা, এটা আসলে অনেক গ্যাপ ছিল। আর প্রথম অবস্থায় একটু জানা ছিল হালকা, পরবর্তীতে অনেকদিন কাজ না করার কারণে কোনো কিছুই মাথায় নাই। তো এটা আসলে কি, এই যে লেগে না থাকলে যেটা হয় আর কি, এটা একটা সমস্যা। তো এখন আবার নতুন করে আপনাদের সঙ্গে ট্রেনিংটা নেওয়া, যেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আবার ফিরে আসতে পারি। আর দোয়া করবেন আমার জন্য। আর বর্তমানে আমি আছি হচ্ছে বিজিএমসি তে, জুট মিলস কর্পোরেশন, বস্ত্র পাট মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। তারপরেও এখানে কাজ করার ইচ্ছা হচ্ছে এই কারণে যে ফ্রিল্যান্সিং, ফ্রিডম, দ্যাটস ওয়াই। দোয়া করবেন আর কি আমার জন্য সবাই। মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। ওকে, মোহাম্মদ আলমিন ভাইয়া। ওকে, আমরা তাহলে শুরু করে দিই আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে মেইনলি আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে যে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেলবো, এবং সেই ওয়েবসাইটটা করবো হচ্ছে আমরা হচ্ছে একটা মেডিকেল বা বলতে পারেন ডেন্টাল কেয়ারের জন্য। সো আমরা বলে রাখি যে আমাদের এই কোর্সের মধ্যে মোটামুটি আমাদের যে আউটলাইনটা, আমরা ট্রাই করবো যে হচ্ছে যে এমন কিছু শেখার এবং এমন কিছু ওয়েবসাইট তৈরি করার যে ওয়েবসাইট ক্যাটাগরিগুলো মোটামুটি মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে অনেক বেশি যে লাইক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট। লাইক যদি আমি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে টপ 10 ওয়েবসাইট নিশ বা ক্যাটাগরি যদি বলি, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে আসে মেডিকেল। সো মেডিকেলের মধ্যে কি হেলথ, ডেন্টাল বা হচ্ছে কি এরকম এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো চলে আসে। সো আলটিমেটলি আমাদের ফার্স্ট ওয়েবসাইট তৈরি করবো আমরা একটা কি ডেন্টাল কেয়ার বা ডেন্টাল সার্ভিস অফার করে এরকম একটা এজেন্সির জন্য। এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে কি যে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয় একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে কাজ করবো এবং আপনার সাথে এক্সপ্লেন করবো। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে বুঝতে পারবেন, এবং আপনার যদি কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে ইন দ্যাট কেস আপনারা নোট করে রাখতে পারেন। আমরা হচ্ছে যে আমি যখনই ব্রেক দিব একটা, যে লাইক হচ্ছে যে একটা লেটসে একটা 1 পেজ ডান, সো তখন আমি আপনাদেরকে যে স্লট দিব সেই সময় আপনারা কোশ্চেনগুলো করতে পারেন। তাহলে আমাদের ইনশাল্লাহ মানে বেশি সময় লাগবে না। আর আদারওয়াইজ যদি আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করতে গিয়ে যদি হচ্ছে যে ইন দ্য মিন টাইম অনেক বেশি ইন্টারাকশন হয়, তাহলে কি হবে, সময়টা বেশি লেগে যাবে। সো আশা করি আপনারা হচ্ছে যে এখানে কোঅপারেট করবেন আমার সাথে, এবং ইনশাল্লাহ আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো বাই দ্য এন্ড অফ দিস ক্লাস। সো আমাদের রেকর্ডিং চলতেছে আমার মতে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা চলে যাই, স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। তার আগে ওকে, লেটস স্টার্ট। স্ক্রিন, স্ক্রিন এখন শেয়ার করি ভাই, এখন শেয়ার করতেছি। লেট মি নো ইফ ইউ ক্যান সি মাই স্ক্রিন। দেখা যায় স্ক্রিন এবার? না ভাই, হ্যাঁ, ওকে, নাইস। ওকে, নাইস। তাহলে আমরা ক্লাসে চলে যাই একদম সরাসরি। এটা হচ্ছে আমাদের একটা নতুন আমাদের আজকে প্রজেক্ট করার জন্য আমরা কি নতুন একটা সেট আপ, মানে নতুন একটা ডোমেনে নতুন ভাবে ইনস্টলেশন দিচ্ছি, যেহেতু আমরা একটা একদম নতুন প্রজেক্টে কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে যে লাইক এটা ড্যাশবোর্ড, তো আপনারা জানেন এই ড্যাশবোর্ড সাথে আপনারা মোটামুটি এখন সবাই পরিচিত।
এই ড্যাশবোর্ড থেকে আমরা কাজ শুরু করবো। সো আলটিমেটলি আমরা একটা নিউ পেজ বিল্ডারের কথা বলতেছিলাম, যে পেজ বিল্ডারের নাম হচ্ছে এলিমেন্টর। সো আপনারা অনেকে হয়তো বা এটার নাম জানেন, অনেকে এটা ব্যবহারও করছেন আগে, বাট আমরা আজকে দেখবো যে আচ্ছা কত স্মুথলি এটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে, বা একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কি কনসিডারেশন থাকার প্রয়োজন। সো ফার্স্ট অফ অল যখন ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইট তৈরি করার আগে শর্ত কি, প্রিকশনস কি, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস বিফোর স্টার্টিং আ ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট। সো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, যখন একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করতে দিবে বা বলবে, বা একটা বিজনেস ওনার হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে বলবে, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি কোন বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, ফার্স্ট কোশ্চেন। সো সেক্ষেত্রে ক্লায়েন্টের কোনো প্রিফারেন্স বা হচ্ছে কি এমন কোনো রেফারেন্স ওয়েবসাইট আছে কিনা যেটা ক্লায়েন্ট পছন্দ করে, বুঝতে পারছি। সো ফার্স্ট অফ অল একটা ক্লায়েন্ট যখন ওয়েবসাইট চাবে, সো ক্লায়েন্ট কি ধরনের ওয়েবসাইট চাচ্ছে, প্রথমত কি কোন বিজনেস বা কোন ইন্ডাস্ট্রি ওয়েবসাইট চাচ্ছে সেটা আগে জানতে হবে। এটা জানবো কিভাবে, ক্লায়েন্টকে কোশ্চেন করতে হবে। সো হোয়াট ইজ ইউর বিজনেস, যেটা জন্য তুমি ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটা খুঁজতেছো। ওকে, যখন সে বললো যে হ্যাঁ মেডিকেল ইন্ডাস্ট্রি বা হেলথ ইন্ডাস্ট্রি, ওকে বলো ডু হ্যাভ এনি স্যাম্পল অর রেফারেন্স ওয়েবসাইট দ্যাট ইউ লাইক মোস্ট, যে তোমার কোনো রেফারেন্স ওয়েবসাইট আছে কিনা। তো সেক্ষেত্রে কি হবে, যে প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রি জানলাম, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইট দেখলে ক্লায়েন্টের হচ্ছে পছন্দটা বুঝতে পারবে। না হলে কি হবে, আপনি আপনার মতো করে অনেক ওয়াও একটা জোস ওয়েবসাইট তৈরি করলো, বাট ক্লায়েন্ট পছন্দ করলো না, এই ঘটনাটা ঘটতেই পারে, খুবই স্বাভাবিক, কারণ পৃথিবীর মানে একটা মানুষের আমাদের কি পছন্দ, লাইকিং ডিসলাইকিং গুলো এক এক রকম। সো আলটিমেটলি এখানে একটা প্রজেক্ট কমপ্লিট করার পর শেষে এসে এরকম ডিসস্যাটিসফ্যাকশন বা হচ্ছে কি হচ্ছে যে মিসকমিউনিকেশন না তৈরি করে, এটা বেস্ট যে ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইটটা দেখে নেওয়া। অ্যান্ড ইফ পসিবল আপনারা যদি কি করতে পারেন, একটা হচ্ছে যে স্কেচ তৈরি করে নিতে পারেন, যে ক্লায়েন্টের আগে হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করার আগে একটা স্কেচ তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে স্কেচ তৈরি করার জন্য অনেক ধরনের টুলস আছে, ফিগমা, তারপরে হচ্ছে যে লাইক এরকম আরো বেশ কিছু টুলস আছে, যে স্কেচ এগুলো দিয়ে হচ্ছে কি একটা হচ্ছে যে হায়ারার্কি বা একটা স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, স্কেচ করে নিতে পারেন স্ট্রাকচারে, এন্ড দেন হচ্ছে ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে সেটাকে তখন আপনি ওয়েবসাইটে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয়। তো আবার হচ্ছে যে ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাবো, সেই ডিজাইন করার সময় আমরা দুইভাবে কাজগুলো করতে পারি। একটা হচ্ছে যে আমরা স্কেচ থেকে মানে A to Z আমরা প্রতিটা কি করতে পারি, যে ওয়ান বাই ওয়ান সেকশন আমাদের মতো করে তৈরি করতে পারি, এবং এটা করতে পারবো আজকে ক্লাসের পর থেকে ইউজিং এলিমেন্টাল পেজ বিল্ডার। আবার এট দ্য সেম টাইম মাঝে মাঝে এমন কি হয় যে হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের সাথে বা ক্লায়েন্টের যে রেফারেন্স ওয়েবসাইট সেটার সাথে যদি কি হয়, আমাদের মোটামুটি হচ্ছে যে লাইক আপনার হয়ে যায়, যে হচ্ছে এরকম কোনো টেমপ্লেট আমরা খুঁজে পাই সেটার সাথে মোটামুটি সিমিলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই টেমপ্লেটগুলোকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি হয়, অনেকটাই কাজ কমে যায়, যেহেতু আমরা ইম্পোর্টের টেমপ্লেট ইউজ করবো। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের টেমপ্লেটটাকে ইম্পোর্ট করার পরে কিছু কাস্টমাইজ করতে হবে। এটা ছিল মোটামুটি ইনিশিয়াল একটা ব্রিফ বা ডিসকাশন বলতে পারেন। সো আমরা একদম মেইন টপিকে চলে যাবো। সো আলটিমেটলি আমরা এট ফার্স্ট কি করবো, এলিমেন্টাল পেজ বিল্ডারটা দিব। ঠিক আছে, নাভিদ, নাভিদ, ফোন চালু কর, ক্লাসে ক্লাসে। আচ্ছা, আমরা হচ্ছে যে তাহলে এখানে ফার্স্ট অফ অল একটা প্লাগইন ইনস্টল করবো। সো যে প্লাগইন নিয়ে আমরা কাজ করবো সেই প্লাগইন নাম হচ্ছে এলিমেন্টর। সো আমরা সরাসরি এখান থেকে ইনস্টল করতে পারি। এবং এখানে একটা বিষয় বলে রাখি যে এলিমেন্টর হচ্ছে কি, এলিমেন্টরের দুটা, এলিমেন্টরের প্রিমিয়াম প্লাগইন মানে ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে। সো এলিমেন্টরের ফ্রি ভার্সনটা আমরা সরাসরি ওআরজি থেকে অ্যাক্টিভেট করতে পারি অ্যাড করে নিয়ে। ওকে, আবার এট দ্য সেম টাইম আমরা চাইলে কি করতে পারি, প্লাগইনগুলো দুইভাবে, প্লাগইন বা থিম, যে কোনো প্লাগইন বা থিম দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে কি ড্যাশবোর্ড থেকে অ্যাড নিউ এর মাধ্যমে, আর একটা হচ্ছে কি ডাউনলোড করে যদি থাকে, বিশেষ করে যে প্রিমিয়াম থিমগুলো সেগুলো তো wordpress.org-তে পাওয়া যাবে না। সো প্রিমিয়াম থিমগুলো কি করতে হয়, যে যে সাইট প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগইন সেল করে তাদের সাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার যদি পারচেস করে, সো ক্লায়েন্ট ডাউনলোড করে নিবে। তো আলটিমেটলি সেইগুলো প্লাগইন বা থিমগুলোকে অ্যাক্টিভেট করার জন্য কি করতে হয়, আপলোড করে নিতে হয়। সো লাইক ফর এক্সাম্পল আমরা যদি যাই এখানে অ্যাড প্লাগইন, সো আমরা কি করি, এখানে সার্চ করে এখান থেকে যেগুলো শো করে বা যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোকে ইউজ করি। তো এখানে যেগুলো প্লাগইন শো করতেছে সেই প্লাগইনগুলো মেইনলি wordpress.org থেকে লোড হচ্ছে।
ওকে। আর যেহেতু আমরা প্রিমিয়াম প্লাগইন যখন ইউজ করবো সেগুলো কি করবো, এখান থেকে আপলোড করে নিব। এই যে আপলোড করে যে ফাইলটা আপনার ডেস্কটপ আর ল্যাপটপে থাকবে সেখান থেকে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আলটিমেটলি আমরা যদি ফ্রি ভার্সনটা ইউজ করবো আজকে, তো আমরা লিখি যে এলিমেন্টর। সো এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিলটা চলে আসে, এটা আমরা এই প্লাগইন আমরা ইনস্টল করি, অ্যাক্টিভেট করি। ভাইয়া আমরা কি কি প্লাগইন ইনস্টল করবো, এটা কিসের উপর ডিপেন্ড করবে? জি ভাইয়া, আরেকবার বলবেন প্লিজ। যে আমি কি ধরনের প্লাগইন ইনস্টল করব, এটা কিভাবে ডিসিশন নিব? আচ্ছা, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা ডিপেন্ড করবে যে আসলে ওয়েবসাইটের রিকোয়ারমেন্টটা কি কি, আমি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতেছি, সেখানে আমার কি কি এডিশনাল প্লাগইন ব্যবহার হতে পারে। তো এই ক্ষেত্রে এলিমেন্টটা হচ্ছে কাইন্ড অফ একটা কমন প্লাগইন থাকবে, যেহেতু আমরা এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট বিল্ডার। সো আলটিমেটলি আমরা যে কোনো ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারবো। সো এটা হচ্ছে কি কাইন্ড অফ একটা কমন একটা প্লাগইন। এক। দুই নম্বর হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল যদি কোনো স্পেসিফিক ফাংশন বা ফাংশনালিটি অ্যাড করতে চান, লাইক ফর এক্সাম্পল হচ্ছে যে বুকিং ওয়েবসাইট করতেছেন, বা হচ্ছে কি একটা হচ্ছে রেস্টুরেন্ট রিজার্ভেশন সিস্টেম থাকবে, তো সেক্ষেত্রে কি আমরা রিজার্ভেশন বা বুকিং টাইপের যে প্লাগইনগুলো সেগুলো ব্যবহার করবো কার সাথে, এলিমেন্টের সাথে। আবার যদি একটা ওয়েবসাইটে কি থাকে, ই কমার্স ফাংশনালিটি অ্যাড করতে চায় ক্লায়েন্ট, তো ইন দ্যাট কেস আমরা কি করি, সেক্ষেত্রে আমরা যেটা করি যে লাইক ই কমার্স প্লাগইনটা ইনস্টল করে নিই। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারলে ভাইয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা, আই হোপ যে আপনি এটা আপনার কোশ্চেন আনসার পেয়েছেন। এবং আলটিমেটলি আমরা যখন আমরা একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করবো বা ওয়েবসাইট পারফরমেন্স অপটিমাইজেশন নিয়ে যে ক্লাসগুলো আছে সেই সময় আমরা জানবো যে হোয়াট থিংস ইউ শুড কনসিডার বিফোর স্টার্টিং আ ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট। আপনার কি কি বিষয় কনসিডারেশন রাখতে হবে, কি কি প্লাগইন ইউজ করবো নাকি করবো না, এই যে কনসিডারেশনগুলো এইগুলো নিয়ে আমরা কাজ করবো। সো এটা হচ্ছে দ্যাট বি আ পার্ট অফ ওয়েবসাইট পারফরমেন্স অপটিমাইজেশন। ওকে, সো আমরা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেললাম। এবং এটা করার পরে যেটা হবে যে লাইক আমরা যদি অল পেজেসে চলে যাই, সেখানে কোনো পেজ নেই। সো আলটিমেটলি আমরা আমাদের যে নতুন পেজগুলো তৈরি করবো সেই পেজগুলো আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করব। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করবো, একটা থিম নিয়ে নিব, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এলিমেন্টর ফ্রেন্ডলি থিম, সেটার নাম হচ্ছে আস্ট্রা। ওকে, আস্ট্রা থিম, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে এটাকে অ্যাক্টিভেট করব। ওকে, এই থিমটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে যদি আমরা ওয়েবসাইটটাকে দেখি, খুব বেশি চেঞ্জ আসার কথা না, এটা হচ্ছে এরকম। ওকে, সো আমরা কেন আস্ট্রা ইউজ করব, আস্ট্রা হচ্ছে একটা এলিমেন্টর ফ্রেন্ডলি থিম, এবং আস্ট্রার ডিফল্ট কিছু টেমপ্লেট আছে যেগুলো এলিমেন্টর ফ্রেন্ডলি এবং এলিমেন্টর প্লাগইন দিয়ে বা পেজ বিল্ডারতে এডিট করা যায়। ওকে, সো এই আস্ট্রা ইনস্টল করার বা অ্যাক্টিভেট করার পরে এখানে দেখেন একটা নোটিফিকেশন আসবে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্ট্রা, ডিড ইউ নো আস্ট্রা কামস উইথ ডজনস অফ রেডি টু ইউজ স্টার্টার টেমপ্লেটস। অনেকগুলো স্টার্টার টেমপ্লেট সহ আসে। তো লেটস গেট স্টার্টেড। এই যে স্টার্টার টেমপ্লেটের জন্য আমরা কি করলাম, এটাকে অ্যাক্টিভেট করলাম স্টার্টার টেমপ্লেটগুলো ব্যবহার করার জন্য, যেগুলো হচ্ছে কি রেডি টু ইউজ স্টার্টার টেমপ্লেট। সো এখানে আবার দেখেন যে লাইক আপনি যদি গুটেনবার্গ দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি পেজ বিল্ডার হিসেবে কি করবেন, গুটেনবার্গ সিলেক্ট করবেন। এবং সেক্ষেত্রে আস্ট্রার গুটেনবার্গ ফ্রেন্ডলি যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনাকে শো করবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের পারপাসটা হচ্ছে এলিমেন্টরতে কাজ করবো, সেক্ষেত্রে আমরা কি করলাম, এলিমেন্টর এই পেজ বিল্ডারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন অটোমেটিক এটা রিডিরেক্ট হবে। এই যে চলে আসছে। সো এখানে কি মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে অলমোস্ট একদম রেডি টু ইউজ ওয়েবসাইট টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি।
সো আলটিমেটলি এই ধরনের যদি একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজটা শুরু করি তাহলে কি হবে, আমরা অনেক অল্প সময়ে আমাদের ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবো। আর আমরা চাইলে কি করতে পারি, স্কেচ থেকে 1 by 1 সেকশন ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করতে পারি। যেখানে আমরা ফিল্টারিং দেখি, ফিল্টারিং আছে যে ফ্রি এবং প্রিমিয়াম সব আছে, তো আমরা ফ্রিগুলোকে যদি ফিল্টারিং করি, সো দেখেন যে লাইক এগুলো সবগুলো ফ্রি টেমপ্লেট, এবং যে কোনো একটা যদি টেমপ্লেট আমরা ক্লিক করি, লেটস অনলাইন হেলথ কোচ, দেখেন এখানে কেমন হয় বিষয়গুলো। অনলাইন হেলথ কোচ এই টেমপ্লেট ক্লিক করলে হোম পেজ আছে, এখানে হোম পেজের একটা টেমপ্লেট তৈরি করা আছে অলরেডি, দেখছেন একদম কমপ্লিট একটা ডিজাইন তৈরি করা আছে। আবার যদি অল কোর্সেসে ক্লিক করি তাহলে অল কোর্সেস এরকম একটা পেজ তৈরি করা আছে। আবার যদি অ্যাবাউটে ক্লিক করি, সো অ্যাবাউটের ক্ষেত্রে এরকম তৈরি করা আছে, রাইট, অ্যাবাউট আস। এবার যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট ক্ষেত্র সেম ভাবে এরকম একটা টেমপ্লেট রেডি করা আছে। তো আলটিমেটলি আমাদের রিকোয়ারমেন্টের সাথে যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করে যাবে এই টেমপ্লেটের রিকোয়ারমেন্টের সাথে, বা অলমোস্ট সিমিলার, 100% তো কোনটা ম্যাচ করে না, 60%, 50%, 70%, যখন যতটুকুই ম্যাচ করবো না কেন ঠিক ততটুকু আমরা কি করব, যে হচ্ছে যে নিয়ে নিব, এবং তারপরে ফার্দার অংশটুকু আমরা কাস্টমাইজ করে ফেলবো। ওকে, এবার আমরা হচ্ছে কি করি, এখানে হচ্ছে যে আমাদের যেহেতু মেডিকেল বা ডেন্টাল রিলেটেড এরকম একটা লেআউট তৈরি করব, সেক্ষেত্রে আমরা সরাসরি সার্চ করতে পারি, অথবা এখানে আমরা লিখেও দিতে পারি। এটা সম্ভবত ল্যাব রিলেটেড একটা ছিল, এই যে ডায়াগনস্টিক ল্যাব। ওকে, ডায়াগনস্টিক ল্যাব। এবং আমাদের আজকের এই প্রজেক্টের মেইন পারপাস বা উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো, এবং যে ওয়েবসাইটে কি থাকবে, হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, সার্ভিস পেজ থাকবে, আর কন্টাক্ট পেজ থাকবে, রাইট। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটে হোম পেজ আছে, আবার যদি বলি যে অ্যাবাউট আস পেজও আছে, অ্যাবাউট আস পেজও আছে, তারপরে সার্ভিস পেজও আছে, ওকে, টেস্টেবল পেজও আছে, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি, আর হচ্ছে কন্টাক্ট পেজও আছে। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট, যে মোটামুটি এই 4টা পেজ আমরা তৈরি করব, হোম পেজ তৈরি করবো, অ্যাবাউট পেজ তৈরি করবো, সার্ভিস পেজ তৈরি করবো, কন্টাক্ট পেজ তৈরি করবো। তাহলে এটা যেহেতু আমাদের রিকোয়ারমেন্টের সাথে মোটামুটি অনেকটাই অ্যাডজাস্ট করে বা ম্যাচ করে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই টেমপ্লেটটাকে আমরা নিয়ে নিব। ওকে, সো এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি ইম্পোর্ট কমপ্লিট সাইট, এর একটা অপশন, আর একটা আছে ইম্পোর্ট হোম টেমপ্লেট। সো আমরা চাইলে ফর এক্সাম্পল এই পুরো টেমপ্লেট থেকে আমাদের হোম পেজটা ভালো লাগছে, আমরা চাইলে শুধুমাত্র হোম টেমপ্লেটটাকেও ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট করার বিষয়টা বুঝতেছি, ইম্পোর্ট করা মানে হচ্ছে যে শুধুমাত্র এই টেমপ্লেটটা এবং এই টেমপ্লেটের যে ডিজাইনটা সেটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে চলে আসবে, বা আমরা সেটা তারপরে ব্যবহার করতে পারবো। আর যদি পুরোটা করি তাহলে সেক্ষেত্রে পুরো এই ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসবে। বর্তমানে যেটা আমরা ব্ল্যাঙ্ক সাইট দেখতেছি, তখন সেই সাইটটা অ্যাপ্লিকেবল হবে। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি হচ্ছে কি ইম্পোর্ট কমপ্লিট সাইট, পুরো সাইট থেকে আমরা ইম্পোর্ট করি। তো ক্লিক করার পরে কি আসে দেখেন, I'm a WordPress expert, I'm building a website for, let's say select my client, এতটুকু দিলে হবে। এবং এগুলো রিসেন্টলি অ্যাড করছে, এগুলো আপনারা চাইলে হচ্ছে যে এটা তো বাই ডিফল্ট চেক ইন করা থাকবে, সো এগুলো এরকমই থাকবে অ্যাজ ইট ইজ। অ্যান্ড দেন আমরা নেক্সট ক্লিক করি। আচ্ছা, এটাকে আপনার কি আপনার ফার্স্ট নেম এবং আপনার ওয়ার্ক ইমেল দিতে বলতেছে ইম্পোর্টিং শুরু করার জন্য, অথবা আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। সো স্কিপ। সো এবার ইম্পোর্টিং শুরু হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। জি। ওকে, থ্যাংক ইউ। Okay, import done. So import is successfully. So let's check out our new website. দেখছেন মোটামুটি পুরো সাইট রেডি টু ওয়েবসাইট। আমরা শুধুমাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে পুরো সাইট রেডি করে ফেলাম। যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি আসে দেখেন,
অ্যাবাউট পেজ চলে আসে, দেখছেন? ওকে, এবার যদি হচ্ছে কি করি, সার্ভিস পেজে ক্লিক করি, সার্ভিস পেজ চলে আসে। এবং লাস্ট আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কন্টাক্ট পেজ, সেটাতে ক্লিক করি, সেক্ষেত্রে কন্টাক্ট পেজ চলে আসে। রাইট। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডেমোতে যদি দেখছিলাম যে হচ্ছে ডাব্লিউপি ফর্ম, মানে হচ্ছে এখানে একটা ফর্ম ছিল কন্টাক্ট পেজে, সেই ফর্মটা আসতেছে না, বাট আমরা এটা ম্যানুয়ালি তৈরি করে নিব এবং এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখে নিব আজকের ক্লাসে। আর টেস্টিমোনিয়াল পেজও আসে, বাট আমাদের যেহেতু টেস্টিমোনিয়াল পেজ প্রয়োজন নেই, সো আমরা এটা মেনু থেকে সরিয়ে ফেলবো। এবং আই থিঙ্ক যে আপনারা সবাই জানেন যে টেস্টিমোনিয়াল পেজ কিভাবে সরিয়ে ফেলতে হয়। ওকে, এবার কেটে দিই। সো এবার আমরা চলে যাই লাইক মেনুসে, কিন্তু গিয়ে আমরা কি করবো, টেস্টিমোনিয়াল যে অপশনটা সেটাকে আমরা হচ্ছে কি রিমুভ করে দিব, দিয়ে সেভ করব। এবং এখন যদি আমরা রিলোড দিই, দেখেন টেস্টিমোনিয়াল পার্টটা চলে গেছে। ওকে, এবার আমরা কি করব, এই যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে আমাদের ডেন্টাল কেয়ার বা ডেন্টাল কেয়ারের যে সার্ভিসের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করতেছি সেরকম ভাবে আমরা এটাকে হচ্ছে যে আপডেট করে নিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে আমরা যখন এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবো বা এডিট করবো বা এলিমেন্টর ফ্রেন্ডলি কোনো টেমপ্লেট নিয়ে নিবো, তো সেটা কি হবে, এডিটেবল হবে কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। সো এডিট উইথ এলিমেন্টর। আর আলটিমেটলি আমরা আজটা যদি এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট নাও করতাম, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা আসতো যদি আমরা অন্য কোনো বেসিক থিম ইউজ করতাম এবং এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভেট করতাম। তো আলটিমেটলি আমরা যদি এই পেজ বিল্ডারে কাজ করবো, সো দেখেন আমরা যদি এই পেজ বিল্ডার দিয়ে এই পেজটাকে ওপেন করি, মানে হোম পেজটাকে, সাধারণত এত বেশি সময় লাগার কথা না, বাট আলটিমেটলি লাস্ট দু একদিন থেকে হচ্ছে মানে ঝড় বৃষ্টির কারণে ইন্টারনেট একটু স্লো, সো দ্যাটস ওয়াই ইটস টেকিং আ বিট মোর টাইম। ওকে, সো আমরা দেখেন এই যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে সাইটটা ওপেন হয়ে গেল এবং দেখতেছি যে আপনারা প্রতিটা এই যে ক্লিকেবল সিলেক্টেবল এলিমেন্ট দেখতে পাচ্ছি আমরা, মানে তার মানে কি প্রতিটা বিষয় আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, সো লাইক ফর এক্সাম্পল আমরা এই ইমেজটা আপডেট করে দিব, মানে মানে রিপ্লেস করে দেবো অন্য একটা ইমেজ দিয়ে যেটা ক্লায়েন্ট অলরেডি প্রোভাইড করছে। ফর এক্সাম্পল এক্ষেত্রে আমরা হচ্ছে যাই ফাইবার, লেটসে আমরা হচ্ছে এই পিকচারটা দিয়ে এটাকে আমরা রিপ্লেস করে দেব। তো সেক্ষেত্রে ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই ইমেজটা সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ বা রিসোর্স অলরেডি আপলোড হয়ে গেছে। সো এটা আপলোড হয়েছে কখন, যখন আমরা থিমটা ইম্পোর্ট করছি, পুরো থিমটা, তো ওই থিমের সাথে এই মিডিয়া ফাইলগুলো চলে আসছে অলরেডি এখানে। সো আমরা এখন এই ইমেজটা আপলোড করলাম, আর এখানে ইনসার্ট করে দিব।
ওকে, সো লেটস সে আমাদের এটা এই ওয়েবসাইটের নাম হচ্ছে পয়েন্ট ল্যাব। সো এখানে আমরা হচ্ছে ফার্স্ট যে মেসেজটা আমরা সেটা আপডেট করে দিই, ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব। ওকে, এটা দিয়ে দিলাম, ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব। এখন আপনারা যদি চান যে এই যে ফন্ট সাইজ যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাকে আমরা একটু চেঞ্জ করবো বা অন্য কোনো ফন্ট সাইজ দিয়ে ট্রাই করে দেখবো, কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা কি করব? সো আমরা যখনই কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করব, লেফট সাইড বার দেখেন যে আমরা তিনটা ট্যাব দেখতে পাবো, একটা হচ্ছে কন্টেন্ট, একটা স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স। তো আমরা মেইনলি হচ্ছে কি একটা এলিমেন্টের ফন্ট সাইজ বা কালার এই যে বিষয়গুলো সেগুলো চেঞ্জ করবো সাধারণত আমরা কি স্টাইল ট্যাব থেকে। সো আমরা যদি এখানে ক্লিক করি এই উপরের যে সাব হেডিংটাতে, সো এখানে যদি ক্লিক করি এখানেও দেখেন এখানেও কি আছে, কন্টেন্ট আছে, স্টাইল আছে, আর হচ্ছে অ্যাডভান্স। আবার যদি এখানে ক্লিক করি এই এলিমেন্টে, এটা কিন্তু সেম, এই যে টেক্সট আছে টেক্সটের ক্ষেত্রে কি থাকবে, কন্টেন্ট থাকবে। কন্টেন্ট মানে হচ্ছে কি এই টেক্সটটা, স্টাইল মানে কি এইটার যে হচ্ছে কি কালার কি হবে, টাইপোগ্রাফি মানে হচ্ছে কি ফন্ট সাইজ এভরিথিং, আমরা এগুলো কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো এখান থেকে দেখেন। ওকে, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এবং আমরা চাইলে এখান থেকে আরো কিছু স্টাইল দিতে পারবো, যে টেক্সট শ্যাডো দিতে পারবো, এরকম অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে কি অ্যালাইনমেন্ট গুলো, এই যে সেন্টার রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, এভরিথিং উই ক্যান কন্ট্রোল ফ্রম দ্য স্টাইল ট্যাব। ওকে, অ্যান্ড দেন অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে সাধারণত যেটা হয় যে আমরা মার্জিন এবং প্যাডিং, আমরা আই থিঙ্ক যে আপনারা সবাই মার্জিন প্যাডিং এর সাথে পরিচিত। মার্জিনের সাথে পরিচিত আমরা, মার্জিন বা প্যাডিং বুঝি আমরা। জি ভাইয়া। মার্জিনটা মার্জিনটা কি একটা সেকশন থেকে আরেকটা সেকশন, একটা জি সেকশন ভাইয়া। থেকে আরেকটা সেকশন, বুঝি না ভাই। বুঝেন না? আচ্ছা, মার্জিনটা বলি। মার্জিন হচ্ছে কি একটা সেকশন থেকে আরেকটা সেকশনের যে দূরত্ব বা ডিস্টেন্স বা গ্যাপ, সেটাকে বলতেছি আমরা মার্জিন। আর প্যাডিং মানে হচ্ছে কি একটা সেকশনের ভিতরেই অনেকগুলো সেকশনের মধ্যকার যে গ্যাপটা। ফর এক্সাম্পল, আমরা সবাই ছোটবেলায় কি করছি, লাইক খাতায় মার্জিন টানছি না, বলি না যে মার্জিন দাও, মার্জিন দাও, মার্জিন দিয়ে লেখা শুরু করি, তাই তো? তো মার্জিনটা তাহলে কি হচ্ছে, যে আলটিমেটলি মার্জিনটা হচ্ছে সেই স্পেসটা যেটা হচ্ছে আমরা খাতা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা গ্যাপ রেখে আমরা যে লেখাটা লিখতাম, সেটা হচ্ছে কি মার্জিন। আচ্ছা, যেখানে এখন ওই মার্জিনটা দেওয়ার পরে সেই মার্জিনের দাগ বরাবর সাথে সাথে কি লেখাটা শুরু করতাম, করতাম না, আমরা তারপরে আরেকটা স্পেস দিতাম দিয়ে লেখাটা শুরু করতাম, তাই না? সো খাতার বাউন্ডারি থেকে ফার্স্ট যে গ্যাপটা সেটা হচ্ছে মার্জিন, এবং ভিতরে যে গ্যাপটা সেটা হচ্ছে প্যাডিং। তার মানে কি একটা সেকশনের ভিতরের যে ইন্টারনাল এলিমেন্ট থাকবে, একটা সেকশনের ভিতরে যে ইন্টারনাল এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলোর মধ্যে যে দূরত্বগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা প্যাডিং ব্যবহার করবো। আর একটা সেকশন থেকে আরেকটা সেকশনের, সেবার একটা সেকশনের যে দূরত্ব, সেই ক্ষেত্রে আমরা মার্জিনটা ব্যবহার করব। তো অনেক ক্ষেত্রে এটা আবার কনফিউজিং, বা আপনার কাছে মনে হবে যে কি হচ্ছে, যে সেম কাজ তো আমরা মার্জিন দিয়েও করতে পারি, আবার যে কাজটা মার্জিন দিয়ে করা যায় কিছু কিছু ক্ষেত্রে প্যাডিং দিয়েও করা যায়, তো কোনটা ব্যবহার করব? তো এই ক্ষেত্রে এই বিষয়টাকে কমপ্লেক্স ভাবে না ধরে আপনারা যে কোনো একটা স্ট্যান্ডার্ড সেট করে নিতে পারেন, যে আমি আউটসাইড এলিমেন্টগুলোর ক্ষেত্রে মার্জিন ব্যবহার করবো এবং ইনসাইড এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা প্যাডিং ব্যবহার করবো। ওকে, ওকে, লেটস আমরা হচ্ছে কি করলাম, এখানে হচ্ছে যে ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব চেঞ্জ করলাম, পরে এটাকে আমরা আপডেট করে দেই। এখানে অলরেডি দেখতে পাচ্ছি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট বাটন আছে, এখানে একটা লার্ন মোর বাটন আছে। আচ্ছা, এবং ফার্দার হচ্ছে সেকশনগুলোকে ডিফাইন করার আগে আমরা এখানে একটা দেখে নেব, এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি কি এখানে অনেক এলিমেন্ট আছে, বেসিক এলিমেন্ট, ইনিয়ার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে যে যে এলিমেন্টগুলো লাগে সবগুলোই আমরা এখানে দেখতে পাবো আন্ডার বেসিক। আচ্ছা, আবার প্রো মানে এলিমেন্টের প্রোর আন্ডারে আবার এরকম অনেকগুলো আছে যেগুলো আমরা এই প্রজেক্টে ব্যবহার করবো না, বাট নেক্সট প্রজেক্টগুলোতে আমরা হচ্ছে কি এলিমেন্টের প্রো দিয়ে আদার্স বা ফার্দার কাজগুলো করবো এই। আচ্ছা, আবার হচ্ছে কি এখানে যদি বলি যে জেনারেলের ক্ষেত্রে কি আছে, ইমেজ বক্স, আইকন বক্স, এরকম বেশ কিছু ফিচার আছে, যেমন কাউন্টার, বেসিক গ্যালারি, আইকন লিস্ট, এগুলো আমরা কি প্রজেক্টে সময়ের সাথে সাথে এগুলো ব্যবহার করবো। তো আলটিমেটলি মোটামুটি একটা কম্পিউটার ওয়েবসাইট তৈরি করতে গেলে এই যে অপশনগুলো, সেই অপশনগুলো ব্যবহার করে আমরা একটা কম্পিউটার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। তো আপনারা কি হবে, যত তাড়াতাড়ি এই যে বেসিক অপশনগুলো থেকে শুরু করে যে আপনার বেসিকের যে বেসিক বা হচ্ছে কি জেনারেল আন্ডারে যে কমন যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো যত তাড়াতাড়ি যত বেশি করে এগুলো প্র্যাকটিস করবেন বা ব্যবহার করবেন এই এলিমেন্টগুলো, তত আপনার জন্য ভালো হবে। লেটস আপনি কি করবেন, যে ভাই স্পেসারের কাজ কি, এটা নিয়ে এসে আপনি ছেড়ে দেন, এখানে দেখতেছেন তার মানে কি একটা স্পেস তৈরি করতেছে, এবং আপনি চাইলে এই স্পেসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আবার যদি আপনি এরকম হয় বিষয়টা যে লাইক হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়াবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবো, টাইপোগ্রাফিতে গিয়ে এটা ফন্ট সাইজটা বাড়ানো আপনি
লাইক ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব। আচ্ছা, ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব যদি আমরা একটা হেডিং লিখছি, এটাকে সাব হেডিং আমরা দিয়ে দিই ট্রাস্টেড ডেন্টাল কেয়ার সার্ভিস ইন দ্য সিটি। ওকে, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে ফোনটা একটু ছোট করে দিই, 21 রেখে দিই। ওকে, ট্রাস্টেড ডেন্টাল কেয়ার সার্ভিস ইন দ্য সিটি, ওয়েলকাম টু পয়েন্ট ল্যাব। ওকে, সো এভাবে করে আমরা প্রতিটা এলিমেন্টকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো। আচ্ছা, আমার ল্যাব সার্টিফিকেশন যে পার্টটা, এটা কি খুব বেশি নেসেসারি না, আমরা এই অপশন, এই যে সেকশনটা আছে সেটাকে আমরা ডিলিট করে ফেলবো। ওকে, তারপর আসলে আমার ফ্যাসিলিটিস বা এই যে বাকিগুলো আছে, তো এটা পরে আমরা হচ্ছে এখানে আমার মেইন সার্ভিসেস দেওয়া আছে, আমার ফ্যাসিলিটিস, আমার লোকেশন, লার্ন মোর। মেইন সার্ভিসে ক্লিক করলে কোথায় যাবে, সার্ভিস পেয়ে যাওয়ার কথা, তো আমরা এগুলোকে ঠিক করব। আর এখানে দেওয়া আছে উই এমপ্লয় লেটেস্ট রিসার্চ টেকনোলজি অ্যান্ড কোম্পানি। আচ্ছা, থাক অ্যাজ ইট ইজ। এখানে আবার রিভিউজ টাইপের একটা অংশ আছে, যে হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে, লাইক হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে কি ধরনের রিভিউ আছে, গুগল বা গুগল প্লাস এখানে যদি দেওয়া আছে, যদি গুগল প্লাস এক্সিস্ট করে না আমরা সবাই জানি, সো এটা গুগলের রিভিউ হিসেবে ধরতেছি। এটা হচ্ছে ইয়েল্প, এটা হচ্ছে ফেসবুকের রিভিউ, এভাবে দেওয়া আছে, যদি এটা কি কাস্টম ভাবে ডিজাইন করা। সো আওয়ার এক্সপার্টাইজ, আমাদের কি কি সার্ভিস অফার করি বা আমরা কোন কোন ধরনের হচ্ছে কি সার্ভিসগুলো অফার করে থাকি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াই পিপল ট্রাস্ট আস, এরকম একটা সেকশন। তো সবগুলো মোটামুটি মিনিংফুল, এগুলো আমরা রেখে দিচ্ছি। আওয়ার লেটেস্ট কেস স্টাডিজ, হোয়াট পিপল সে অ্যাবাউট আস, এখানে একটা টেস্টিমোনিয়াল দিচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে, সো আমরা উপরে যে রিভিউ বা এটার ফ্যাক্টরটা, এটা আমরা না রাখলেও চলবে আই থিঙ্ক, এটা আমরা কেটে দিই। আওয়ার এক্সপার্টাইজটাকে এখানে দিয়ে দিই, আওয়ার সার্ভিসেস, লেটস সে। ওকে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। জি ভাই, আপনি যে একটু আগে যে যে রিভিউটা যে ডিলিট করে দিলেন, ওটা যদি আমি আবার আনতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল জেড, এই যে কন্ট্রোল জেড চাপতেছি আমি এখন। এই যে চলে আসে, ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া? জি জি ভাইয়া। আচ্ছা, এখন বিষয়টা এমন হলো যে আপনি জি আজকে ভাইয়া, একটা বুঝতে পেরেছি। আজকে একটা চেঞ্জ করলেন, সেই চেঞ্জটা আপনি কয়েকদিন পরে, মানে 2-3 দিন পরে আপনি চাচ্ছেন যে ওই চেঞ্জটা না আমি আগেরটাই রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যেখানে একটা অপশন দেখেন, হিস্টোরি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন হিস্টোরি? এই হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখবেন এই যে অ্যাকশন, কি কি অ্যাকশন নেওয়া হয়েছে, আর এটা আছে রিভিশন। তো আলটিমেটলি আমরা যেহেতু আজকেই ফার্স্ট এখানে কাজ শুরু করলাম, সো আলটিমেটলি এখানে রিভিশন হিস্ট্রি কয়টা, আর আপনি 2-3 দিন 4 দিন কাজ করে রিভিশন হিস্ট্রিতে অনেকগুলো থাকবে। সো আলটিমেটলি আপনি চেক করে দেখতে পাবেন যে কোন রিভিশন হিস্ট্রিতে কোন অংশগুলো ছিল এবং কোন অংশগুলো ছিল না। তো আপনি এখান থেকে চাইলে রিস্টোর করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার? সো আওয়ার সার্ভিসেস। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এবার যাই, এখানে যেটা আছে থাকুক লেটেস্ট কেস স্টাডিজ, আমাদের কেস স্টাডিজ নামে যে সেকশনটা আছে সেটা আমাদের প্রয়োজন নেই, লেটস আমরা এটা কেটে দিই। সো আলটিমেটলি আমাদের ওয়েবসাইটটা দাঁড়াচ্ছে এরকম, পয়েন্ট ল্যাব এক্সপার্ট টিমের ওয়ান স্টেপ ahead of disease, make an appointment, এই তো। আবার নিউজ লেটার সেকশন দিছে, লেটস সে আমরা হচ্ছে নিউজ লেটার সেকশন রাখবো না, এখানে জাস্ট হচ্ছে একটা এরকম একটা হেডিং থাকবে যে অ্যাড্রেস, কল আস এবং হচ্ছে কি ইমেল আসের একটা ইনফরমেশন থাকবে, দিয়ে এটা আমরা আপডেট করে দিই। সো এভাবে, এবং হচ্ছে যদি বলি যে লাইক ডেন্টাল কেয়ার সার্ভিসগুলো, আওয়ার সার্ভিস, সো লাইক ফর এক্সাম্পল ধরে নেন যে ক্লায়েন্ট আপনাকে তার ডেন্টাল কেয়ার সার্ভিসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে বলছে, এবং সেক্ষেত্রে কি কি সার্ভিস সে অফার করে সে এখন আপনাকে প্রোভাইড করেনি, তাহলে আপনি কি করবেন এই ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা কি করবেন, এবং এই ক্লায়েন্টটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ইউএস এর ক্লায়েন্ট, তো ইন দ্যাট কেস আমরা কি করবো, যে লাইক ডেন্টাল কেয়ার সার্ভিসেস ইন ইউএসএ লিখে সার্চ করবো আমরা। সো যে কান্ট্রির ওয়েবসাইট বা যে কান্ট্রির জন্য এই বিজনেস ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, সেই কান্ট্রির যদি ওয়েবসাইটগুলো দেখি, তাহলে আমরা কি করব, বুঝতে পারবো যে ওই কান্ট্রির হচ্ছে ডিজাইন প্যাটার্ন বা ওয়েবসাইটের হচ্ছে কি প্যাটার্নটা কেমন। তো আলটিমেটলি ইন দ্যাট কেস আমরা এটাও বুঝতে পারবো যে হচ্ছে কি, যে সেক্ষেত্রে কি কি ধরনের সার্ভিস জেনারেলি সার্ভিসগুলো প্রোভাইড করা হয়। এটা আপনার হচ্ছে কি দায়িত্ব না, বাট আপনি যদি এটা করেন তাহলে কি হয়, এই বিষয়গুলোকে ক্লায়েন্ট অনেক পছন্দ করে।
যে লাইক আপনি তাকে ক্লায়েন্ট মনে করবে যে হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে সার্ভিস ডিটেলস দেয়নি, তারপর আপনি কি করছেন সিমিলার কাইন্ড অফ সার্ভিস ইউজ করছেন। তো সেক্ষেত্রে বিষয়টা এমন হয় যে আপনি যদি এখানে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3 এভাবে লিখে রাখেন তাও সমস্যা নেই। বাট আপনি যদি কি করেন সিমিলার কাইন্ড অফ সার্ভিসের নেমগুলো মানে শুধুমাত্র হেডিংগুলো যদি সিমিলার কাইন্ড অফ রাখতে পারেন তাহলে কি হবে, ক্লায়েন্টকে অনেক বেশি পছন্দ করে বা অ্যাপ্রিসিয়েট করে এই বিষয়গুলো। ঠিক আছে, কন্টেন্টের কাস্টমাইজেশন বা এই ধরনের হচ্ছে কি আপডেটগুলো। সো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো লাইক এই জন্য বলবো যে আপনার কি করবেন সিমিলার কাইন্ড অফ ওয়েবসাইটগুলো দেখে নেবেন। তো লাইক এটা যদি দেখি, এটা দেখি, ইউএসএ ডেন্টাল সলিউশন, এটা অ্যাভেলেবেল না। এটাও বেশ বেটার একটা ওয়েবসাইট। আচ্ছা, এখানে পাইছি একটা যে মোবাইল ডেন্টাল কেয়ার সার্ভিসেস। আচ্ছা, এখানে হচ্ছে সার্ভিসে যদি যাই আমরা তাহলে দেখতে পাচ্ছি আমরা মিলিটারি রেডিনেস, ডেন্টাল হেলথ স্টাফিং, প্রিজন অ্যান্ড ইনমেট সার্ভিসেস, মোবাইল ডেন্টাল কেয়ার সার্ভিসেস। আচ্ছা, আমরা একটু কমন সার্ভিসগুলোর দিকে যাই বা খুঁজি এরকম কিছু। তো সান ফ্রান্সিসকো ডেন্টিস্ট্রি, বা সার্ভিসে চলে যাই। আচ্ছা, লেটস এখানে যে ডেন্টাল সার্ভিসগুলো দেওয়া আছে তার মধ্যে ফার্স্টে যেটা আছে প্রিভেন্টিভ প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এই সার্ভিসের টাইটেলগুলো হেডিংগুলো শুধু নিব, প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। না নিলে কোনো সমস্যা নেই, বাট নিলে তো আমি বলে দিলাম এটা উপকারিতা কি। মানে এটা হচ্ছে ক্লায়েন্ট অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যখন আমরা সিমিলার কাইন্ড অফ সার্ভিস নেম ইউজ করি। প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি নিলাম একটা, একটা নেব হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি, আর একটা নিব রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি। আমার তো মোটামুটি 3টা নিলেই হবে যেহেতু আমাদের এখানে 3টা সেকশন তৈরি করা আছে। ওকে, লেটস এখন ক্লায়েন্ট চাচ্ছে বা আপনি চাচ্ছেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি হচ্ছে যে 4টা সার্ভিস আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা বেশি সার্ভিসের জন্য আমরা নিচে আর একটা সেকশন নিব, নাকি আমরা কি করব এখানে যে কলামগুলো আছে লাইক একটা ডুপ্লিকেট করে কি করব একটা সেকশন বাড়াই দিব। তাহলে কি হচ্ছে আপনার 4টা সার্ভিসকে একটা সেকশনে রাখা যাচ্ছে, যেটা বেশি ইউজার ফ্রেন্ডলি, রাইট। আবার যদি আপনি কি করতেন যে 3টা সার্ভিস উপরের কলামে থাকতো, নিচের সেকশনে একটা কলাম নিয়ে শুধুমাত্র একটা সার্ভিস থাকতো, তাহলে বিষয়টা বেশি ভালো লাগতো না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই বিষয়টা আমরা চাইলে আমরা এটা করতে পারবো। সো ইন দিস কেস লেটস অ্যাজিউম দ্যাট উইল হ্যাভ 3 সার্ভিসেস। সো দিয়ে আমরা এটাকে আপডেট করে দিই। সো আওয়ার সার্ভিসেস সেকশন ডান, প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি, কসমেটিক ডেন্টিস্ট্রি অ্যান্ড রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি। আর এগুলো যা আছে তাই থাকুক, এখানে ভিডিও প্লে করার এটা বাটনের প্রয়োজন নেই আমাদের, আর এগুলো যা আছে তাই থাকুক। ওকে, সো এটা গেল কি মোটামুটি হচ্ছে আমাদের সার্ভিস মানে হোম পেজের এটা স্ট্রাকচারটা গেল, ক্লিয়ার। সো এবার আমরা কি করব, একটা পেজ তৈরি করব, যে পেজটা হচ্ছে কি হচ্ছে প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত পুরোটা হচ্ছে আমরা একটা কাস্টম ডিজাইন করবো, টেমপ্লেটটা ব্যবহার করব না। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি করব যে লাইক ফর এক্সাম্পল আমরা হচ্ছে কি অ্যাবাউট আস পেজের জন্য যেই ডিজাইনটা আমরা টেমপ্লেট থেকে পেয়েছি সেটা আমরা সেই ডিজাইনটাকে আমরা ব্যবহার করব না, আমরা নতুন একটা ডিজাইন করব। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা জানি যে সাধারণত কি একটা ওয়েবসাইটে যে মেইন যে হেডিং সাব হেডার পার্ট মানে মেইন যে হেডারের পরে যে সাব হেডিং এরিয়াটা থাকে, সাব হেডিং এরিয়াতে কি থাকে, পেজের টাইটেলটা থাকে, যে পেজ আছে সেই পেজের টাইটেল এবং সেই পেজের একটা ডেসক্রিপশন। যদি আমরা সার্ভিস পেজে যাই দেখেন কি হয়, এক্ষেত্রে কি এই সাব হেডিং এরিয়াটা অলমোস্ট সেম উইথ আ কার্ভ হেয়ার, রাইট। যদি কন্টাক্ট পেয়ে যাই তার মানে কি এটা থেকে আমরা এটা বলতে পারি বা এটা সিদ্ধান্ত নিতে পারি যে কি হয় যে একটা
ওয়েবসাইটের সকল পেজের সাব হেডার এরিয়াগুলো সেম থাকে, অলমোস্ট সেম থাকে। ওকে, সো আমরা তাহলে অ্যাবাউট আস পেজে যাই। সো এই অ্যাবাউট আস পেজের স্ট্রাকচারটা কেমন হবে, এরকম একটা গাইডলাইন আমি হচ্ছে তৈরি করে রাখছি, লাইক হচ্ছে অ্যাবাউট আস পেজ আপডেটেড। হ্যাঁ, এটা আমরা চেক করি। লেটস সে আমাদের অ্যাবাউট আস পেজটা এরকম হবে। সো আমরা সাবহেডিং এরিয়া তো বলে দিলাম যে এটা হচ্ছে সব অন্যান্যগুলোর মতো সেম রাখবো। সো আমরা এইটা অংশ থিমে যেটা আছে সাবহেডিং এরিয়া সেটা রেখে দেবো, বাট বাকি যে অংশটা আছে এই যে অ্যাবাউট আস, আওয়ার মিশন, তারপর এখানটা কল টু অ্যাকশন এরিয়া, তারপর হচ্ছে কি টেস্টিমোনিয়াল থাকবে। এই যে এই পার্টগুলো আমরা স্কেচ থেকে তৈরি করব ওয়ান বাই ওয়ান ইউজিং এলিমেন্টর পেজ বিল্ডার। ওকে, সো লেটস স্টার্ট। সো প্রথমে আসতেছে এখানে কি অ্যাবাউট আস, তাই না? আমরা এই কন্টেন্টটা নিয়ে নিলাম এবং এখানে গিয়ে দেখি। সো আমরা এটাকে পেজটাকে আগে এলিমেন্টর ওপেন করি। আর এই পেজে যেহেতু কাজ শেষ, তাহলে আমরা এই পেজটা মানে হোম পেজের কাজটা শেষ যেহেতু, সো সেটাকে আমরা কেটে দিলাম। সো আমরা কি করবো, এই অংশগুলো আমরা এগুলো কেটে দিব, এগুলো ব্যবহার করবো না আমরা কোনটাই। সো আমরা শুধুমাত্র এই যে হেডার পার্টটা এবং বটম পার্টটা ইউজ করবো। তো আমরা হচ্ছে এর মাঝখানে কলাম মানে সেকশন নিব। তো ওয়েবসাইটে যখন আমরা তৈরি করি, আমি প্রথমের দিকেও বলছিলাম আমাদের যে প্রতি ওয়েবসাইট তৈরি করার আগে আমরা কি এটাকে একটা সেকশন ওয়াইজ চিন্তা করবো। সো একটা সেকশন এবং তারপরে কলাম, সেকশন এবং কলাম। তো সেক্ষেত্রে যদি বলা হয় এই আমাদের ডিজাইন অনুযায়ী কতগুলো সেকশন আছে, কতগুলো সেকশন আছে, সেক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেটা বলবো যে ভাই 3টা সেকশন। এটা একটা সেকশন টোটাল, তাই না? তারপরে এটা একটা সেকশন 2টা, এটা একটা সেকশন 3টা, আর এটা একটা সেকশন 4টা সেকশন টোটাল। যদি আমরা হেডার পার্টটা এই পার্টটা যদি বাদ দিই, অ্যাবাউটাসটা বাদ দিই, তাই না? টোটাল 4টা সেকশন। আচ্ছা, প্রথম যে সেকশনটা এই যে অ্যাবাউটাস লেখা সহ টেক্সট এবং এই যে ইমেজটা, প্রথম সেকশনে কলাম কয়টা? 2টা কলাম না? হ্যাঁ, দুটো। দুইটি কলাম। প্রথম সেকশনে 2টা কলাম, দ্বিতীয় সেকশনে 2টি কলাম, এই সেকশনে কয়টা কলাম? তৃতীয় সেকশনে 2টা, আর এখানে দুইটা, লাস্টেরটা 3টা। লাস্টের 3টা। আই থিঙ্ক যে সবাই এটা ক্লিয়ার হয়েছেন, রাইট? ওকে, সো আমরা প্রথম সেকশনে 2টা কলাম নিব, 2টা কলাম সহ একটা সেকশন নিব, এবং এখানে একটা গ্যাপ আছে, তাই না? এই যে দূরত্বটা মানে একটা সেকশনের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কি বলছিলাম আমরা প্যাডিং ব্যবহার করবো। সো এই প্যাডিং নিব, এখান থেকে এখানেও একটা প্যাডিং আছে, আবার এই সেকশন নিচে একটা প্যাডিং আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটা সেকশন নিব এবং সেকশনে দেখেন আমরা যখন এই প্লাস আইকনে ক্লিক করব, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, তখন এখানে যে প্লাস আইকন আসবে এই যে অ্যাড নিউ সেকশন ক্লিক করেন। ক্লিক করার পর কি দেখবো আমরা, যে সিলেক্টের স্ট্রাকচার, যে কোনো একটা স্ট্রাকচার আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আপনার মনে হতে পারে যে ভাই আমি যদি এখন এটা সিলেক্ট করি তাহলে আমি কি পরে চিন্তা করলাম যে আমরা 3টা কলামে পড়তাম 2টা কলাম নিব, সেটাই করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, একটা কলাম ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমি 2টা কলাম নিয়ে নিলাম, নিয়ে কাজ শুরু করার পরে মনে হলো যে ভাই আমাকে 3টা কলাম হলে ভালো হতো, তাহলে কি করব, একটা কলামের ডুপ্লিকেট করে নিলে 3টা কলাম হয়ে যাবে এইভাবে। তো আমাদের যেহেতু মোটামুটি এক্ষেত্রে ডিজাইনটা রেডি করা যে আমাদের এখানে এই সেকশনে 2টা কলাম হবে, তো আমরা কি করব, এক্ষেত্রে আমরা হচ্ছে 2টা কলাম সহ একটা সেকশন নিয়ে নিলাম, এবং নিয়ে প্রথমেই আমি কি বলছিলাম, মার্জিন প্যাডিং বিষয়গুলো কথা থেকে কাউন্ট করি আমরা অ্যাডভান্স ট্যাব থেকে। এই অ্যাডভান্স ট্যাবে চলে যাব, গিয়ে লেটস সে প্যাডিং টপ দিয়ে আমরা 50, প্যাডিং বটম দিয়ে 50। ওকে, ফাইন। আচ্ছা, লেফট সাইডে কি থাকবে, লেফট সাইডে কি আছে আমাদের ডিজাইন অনুযায়ী একটা অ্যাবাউট আস হেডিং আছে, তাই না? এটা একটা হেডিং। ওকে, আর একটা কি আছে, যে লরেম ইপসাম জাতীয় একটা টেক্সট আছে, মানে ডেসক্রিপশন, যেহেতু কন্টেন্ট আমাদের রেডি নেই। তাহলে আমরা কি করব, এটাকে কন্ট্রোল সি, তার মানে আমরা কি করবো, এখানে একটা হেডিং নিব, একটা টেক্সটটা লেখার জন্য একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিব, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবো সবগুলো। তো আমাদের কি দরকার, একটা হেডিং দরকার, তাই না? এই যে হেডিংটা আমরা নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিই, এটার নাম দিয়ে দিলাম অ্যাবাউট আস। আচ্ছা, এবার কি নিব, এটার নিচে আমরা কি নেওয়ার কথা, টেক্সট বা প্যারাগ্রাফ। তো সেটা নেওয়ার জন্য কি করবো, সব এলিমেন্টগুলো লাগবে। এলিমেন্টগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, এই যে থাম্বনেল আইকনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন কি আছে, এই যে টেক্সট এইটা আছে না, এইটা নিব আমরা। নেওয়া হয়েছে, নেওয়ার পরে
আমরা যখন অন্য কোনো সাইট থেকে কোনো টেক্সট কপি করে নিয়ে আসবো, সবসময় আমার মাথা রাখবে যে আমরা কি করবো, সেটাকে এই যে টেক্সট মোডে এসে পেস্ট করব। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। বোঝা গেছে? ভাইয়া, জি ভাইয়া। অন্য সাইট থেকে টেক্সট কপি করে আনলে নিজের সাইটে দিলে কিছু হবে না? হ্যাঁ, আমরা তো অন্য সাইটের, এখানে অন্য সাইট বলতে যেটা বোঝানো হয়েছে, হ্যাঁ অবশ্যই সমস্যা হবে অবভিয়াসলি। যখন আমরা বিশেষ করে আমাদের পার্সোনাল সাইটের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, সেটা তো করা যাবে না। আর ক্লায়েন্টের সাইটে তো অবশ্যই করা যাবে না, কারণ হচ্ছে কি, আমরা যখন যে ক্লায়েন্টগুলোর জন্য সাইট তৈরি করি বা ওয়েবসাইট তৈরি করি, সেই ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম ক্লায়েন্টই হয় কি, হচ্ছে ইউরোপ বা আমেরিকার। সো ইউরোপ আমেরিকাতে একটা বিজনেসের কন্টেন্ট কপি করা খুবই মারাত্মক একটা অপরাধ, এবং সেক্ষেত্রে বিজনেস চাইলে লিগ্যাল অ্যাকশন নিলে সেই যে বিজনেস কপি করবে তাদের অবস্থা খারাপ করে দিতে পারবে। সো অবভিয়াসলি আমরা কপি করতে পারবো না। এবং এক্ষেত্রে এটা বলে রাখা ভালো যে এই যে কপিরাইট ইস্যুটাতে যাতে না পড়ি, এই কারণে আমরা কি করবো, যে লরেম ইপসাম এই টেক্সটগুলো মানে ডামি কন্টেন্টগুলো ব্যবহার করব, যদি না ক্লায়েন্ট আমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। ওকে, তাহলে আমাদের কি লেফট সাইডটা হয়ে গেল না? লেফট সাইডে কি হয়েছিল, একটা হেডিং ছিল, একটা প্যারাগ্রাফ ছিল। তো প্যারাগ্রাফের জন্য আমরা কি নিলাম, টেক্সট এডিটর নিলাম, এবং হেডিং এর জন্য একটা হেডিং এলিমেন্ট নিলাম। আচ্ছা, রাইট সাইডে কি ছিল আমাদের, একটা ইমেজ ছিল, তাই তো? আচ্ছা, সেই ইমেজটা নেই। আচ্ছা, ইমেজটা কি এখানে ডাউনলোড করা ছিল? হ্যাঁ, ডাউনলোড করা আছে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে কি করবো, একটা ইমেজ দেবো। তো ইমেজটা কি করতে পারি আমরা, এই যে দেখেন ইমেজ নামে একটা এলিমেন্ট আছে না, এই ইমেজটা নিয়ে নিতে পারি। এখানে দেই, দেওয়ার পরে ইমেজটাতে ক্লিক করি। যে কোনো জায়গা থেকে কপি করে দিতে পারি? কোনটা ভাইয়া? যদি যদি আমাদেরকে ক্লায়েন্ট ইমেজ প্রোভাইড না করে, তাহলে সেক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে তো লরেন্স এটা ইউজ করতেছি, কিন্তু ইমেজের ক্ষেত্রে আচ্ছা, ইমেজের ক্ষেত্রেও কিছু রয়্যালিটি ফ্রি এইচডি ইমেজ ডাউনলোড করার অপশন আছে। সেক্ষেত্রে যেমন আছে পিক্সাবাই, পিক্সেলস, এই যে দেখেন 2.3 মিলিয়ন স্টানিং ফ্রি ইমেজেস টু ইউজ এনিহোয়ার। মানে এই ইমেজগুলো আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। যেখানে মেডিকেল লিখে সার্চ দেন বা ডেন্টাল লিখে সার্চ দেন, এই যে দেখেন এই ছবি দেখছেন, এই যে ছবিটা আমি ব্যবহার করলাম কিছু আগে, সেই ছবিটাকে এখান থেকে নেওয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ। ক্লিয়ার? তো এখান থেকে যদি কোনো ছবি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কি হবে, ক্লায়েন্ট কোনো কমপ্লেন করতে পারবে না। ইভেন ক্লায়েন্ট অনেক খুশি হবে যে আপনি হচ্ছে যে রেলেভেন্ট ইমেজ, রয়্যালিটি ফ্রি ইমেজ, যেটা কেউ ক্লেম করতে পারবে না, এরকম সাইট ইমেজ বা কন্টেন্ট ব্যবহার করে ওয়েবসাইটে কমিট করছেন, এটা ক্লায়েন্ট অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করবে। ক্লিয়ার? ওকে, সো এই যে ইমেজটিতে নিলাম। ইমেজটা আপলোড হওয়ার পরে কি করব আমরা, হচ্ছে কি ইনসার্ট, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি, যে লাইক ফর এক্সাম্পল যে ইমেজটা, এই ইমেজটা রেজলিউশন দেখছেন আপনারা কত, 1920x899, তাই তো? আচ্ছা, আলটিমেটলি এই যে এরিয়াটা আপনারা যদি একটু জেনারেলি চিন্তা করেন, এই এরিয়াটার প্রস্থটা কতটুকু হবে, উইডথটা কতটুকু হবে, 1920 পিক্সেল হবে কি এটা? না ভাই। এটা হ্যাঁ। সর্বোচ্চ, এটা সর্বোচ্চ 800 পিক্সেল হতে পারে, তাই না? বাট আমরা কি করতেছি, ইমেজটা নিচ্ছি কত কত সাইজের, 1920 পিক্সেল সাইজের। এই যে দেখেন ইমেজ রেজলিউশন দেওয়া আছে 1920x899 পিক্সেল। তো আলটিমেটলি আমরা যখন একটা বেটার ওয়েবসাইট তৈরি করতে চাবো, বা লাইট ওয়েট একটা ওয়েবসাইট তৈরি করতে চাবো, বা যে ওয়েবসাইটের পারফরমেন্স অনেক ভালো হবে, তো সেই কনসিডারেশনগুলো কিন্তু আমাকে আগে থেকেই রাখতে হবে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট যে ইমেজই দেখ না কেন, যদি ক্লায়েন্ট প্রোভাইড করে, তাহলে সেই ইমেজটাও আমাদেরকে রিসার্চ করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী। যদি আমরা কি করি, এই যে পিক্সেল বা পিক্সাবাই থেকে যদি কোনো ইমেজ ডাউনলোড করি, সেক্ষেত্রে আমরা কি করব, ইমেজগুলোকে রিসাইজ করে নিব। তো এই ইমেজগুলোকে রিসাইজ করে নেওয়ার জন্য অনেক ভালো কিছু টুলস আছে, তার মধ্যে আমি যেটাকে প্রিফার করি pixelar.com। এটা একটা ফ্রি টু ইউজ ওয়েবসাইট ফর ইমেজ এডিটিং, অ্যান্ড ইটস অ্যান অসাম ওয়েবসাইট প্ল্যাটফর্ম টু অপটিমাইজ ইউর ইমেজেস। সো একটা ওয়েবসাইটের মোস্ট অফ দ্য পার্ট থাকে কি ইমেজ, সো আলটিমেটলি সেগুলো যদি অপটিমাইজ হয়, তাহলে ওয়েবসাইটের পারফরমেন্সটা অনেক ভালো হয়। সো আমরা কি করবো, এটা ক্লিক করলাম অ্যাডভান্স ফটো এডিটর, এবং এক্ষেত্রে আমরা কি করব, সেই যে ইমেজটা আছে এটাকে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিই। আচ্ছা, আসার পরে আমরা কি করব, এই যে দেখেন এখান থেকে গিয়ে সেভে যাব। দেখেন বাই ডিফল্ট ইমেজের সাইজ কত আছে, 196 KB। ওকে ফাইন। তো আমাদের তো এটা 1920 পিক্সেল দরকার নেই, আমাদের দরকার কতটুকু,
800 পিক্সেল লেটসে। সো 800 পিক্সেল নিলাম, নেওয়ার পরে এটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক কি হয়েছে 196 থেকে 44 কেবি হয়ে গেছে। তার মানে কি ইমেজের সাইজটা অনেক লাইট হয়ে গেল এবং আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হলো। আচ্ছা, আমরা আবার দেখেন যে ইমেজের কোয়ালিটি সামটাইম যদি আমরা 90 থেকে 85 বা 80তেও নিয়ে আসি, ইমেজের কোয়ালিটি খুব বেশি চেঞ্জ হয় না, তাই না? আমরা যদি লেটস এটা 80 করে দিলাম এবং সেক্ষেত্রে দেখেন, সরি, এবং ইমেজের সাইজও কিন্তু সেক্ষেত্রে কমে যাচ্ছে 30.5 কেবি। ওকে, এবার আমরা কি করবো, ইমেজটাকে রাউন্ড করে নিই। তাহলে কি হলো, ইমেজটা অনেক লাইট ওয়েট হলো এবং ওয়েবসাইটের পারফরমেন্সে খুব বেশি একটা ইমপ্যাক্ট ফেলো না। আচ্ছা, তারপরে আমরা যেটা করবো, তাহলে সেই কি করবো, এখন হচ্ছে এই ইমেজটা পূর্বে আমরা আপডেটেড ইমেজটা যেটা আমরা অপটিমাইজ করে নিলাম সেই ইমেজটা ব্যবহার করবো। তো দেখেন এই ইমেজটা অনেক কুইক লোড হয়ে গেল এবং ইমেজটার রেজলিউশন চেঞ্জ হয়ে গেছে 800x375। সো এটাকে ইনসার্ট করি, আমরা দেখেন এটা কুইকলি লোড হয়ে গেল। ফাইন। সো আমাদের একটা সেকশন ডান। সো আমরা এরকম ভাবে একটা সেকশন তৈরি করতে পারবো না তাহলে এখন? জি ভাইয়া। ওকে, দ্যাটস গুড। এবার এবার আমরা সেকেন্ড সেকশনে যাব। কে ফোন দিছিল তখন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ক্লাসে আছে আপু, বলেন। আচ্ছা, আঙ্কেল কিছু জানাইছে পরে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপু, সমস্যা নেই। আমি আমি তো ক্লাসটা শেষ করে পরে কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আপনারা বুঝতে পারছেন যে এটা কি করলাম? জাস্ট কি করলাম, এটা এই সেকশনে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে শুধুমাত্র কি করলাম, কলামটা ইন্টারচেঞ্জ করে দিলাম। সহজ না? ভাই এখানে টেক্সটের জি ভাই। অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দেওয়া যাবে না? অবভিয়াসলি আপনার যেভাবে ইচ্ছা এই যে জাস্টিফাই করে জাস্টিফাই করতে পারবেন। জি, অ্যাডভান্স থেকে এটা করতে হবে। স্টাইল থেকে ভাই, স্টাইল। ও আচ্ছা, জি থ্যাংক ইউ। ওকে, আবার মাঝখানে যে গ্যাপটা যদি বলি, এখানে হচ্ছে যে এই মাঝখানে গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, উপরের চেয়ে কমেছে। কারণ কি, এই সেকশনের উপরের সেকশনেরও বটমে দেওয়া আছে 50, আবার নিচের সেকশনেরও টপে দেওয়া আছে 50। সো দুইটা 50 মিলে 100 হয়ে গেছে। 35 বা 30 করে সো দিলে। আমরা এটাকে 25 করে দিলে সমান হবে। এটার হচ্ছে টপ হচ্ছে 25 আর এটার বটম 25। তাহলে কি হয়েছে, গ্যাপটা 50 হয়ে গেছে না? তাহলে এই গ্যাপ আর শেষের গ্যাপটা অলমোস্ট সেম। ক্লিয়ার? তো আমরা এটা করতে, এই স্ট্রাকচার করা যাবে না সহজে? ওকে জি ভাই পারবো। ওকে, পারফেক্ট। এবার আমরা যাই, এই যে রেডি টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস, এই কথাটা যে বলতেছে, এটাকে একটা কল টু অ্যাকশন এরিয়া বলা হয়। সো কল টু অ্যাকশন এরিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া একটা ওয়েবসাইটে, যেই সেকশনের মাধ্যমে মেইনলি কি হয়, একটা ওয়েবসাইটের ভিজিটর ওয়েবসাইট ওনারের সাথে কি করে, কন্ট্যাক্ট করে। ওকে, সো আমরা এরকম একটা সেকশন তৈরি করব। তো এখানে আমাদের কটা কলাম লাগবে? দুইটা কলাম লাগবে। তো তার মধ্যে প্রথম যে কলামটা, সেই কলামটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3, এরকম উইথ নেই, অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তাহলে আমরা কি করব, একটা কলাম নিব, প্লাসে ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে অ্যাড নিউ সেকশন। এই যে 1/3 2/3 এর মতো একটা বিষয় আছে। আমরা এক্ষেত্রে আমরা কি করি, একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 50, প্যাডিং বটম 50। ওকে, এটার ক্ষেত্রে আমরা এটা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। সেই কালারটা হবে ব্লু কালার, দ্যাট মিনস এটার ব্যাকগ্রাউন্ড কালারের মতো। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিক করলেও হবে। সেক্ষেত্রে সেটা হচ্ছে যে লাইক এটার মতো। তো আমরা সেম ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে এটা কি করতেছি আমরা সেকশনে। সো আমরা যখন এই এলিমেন্টগুলোতে ক্লিক করি তখন কি হয়, কন্টেন্ট থাকে, স্টাইল থাকে এবং অ্যাডভান্স থাকে। আর যখন সেকশনে ক্লিক করতেছি দেখেন তখন কি আসতেছে, লেআউট। সেকশনের ক্ষেত্রে কি হয়, লেআউটটা জড়িত না, এখানে কন্টেন্ট আসে।
সেকশন তো আমরা কন্টেন্ট দিই না, আমরা কন্টেন্ট দিই কোথায়, কলামের ভিতরে, এই যে কলামে, এখানে ক্লিক করলে তারপরে আসবে এই এলিমেন্ট। আর সেকশনে করলে এটা কি আসবে, লেআউট আসবে। ওকে, সো এই সেকশন থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই সেকশনে, তাহলে কি করবো, স্টাইলে যাব, গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা বাই ডিফল্ট এরকম থাকে, আমরা কি করব, ক্লাসিকে ক্লিক করব, তারপরে কি করব, এই কালারে গিয়ে আমাদের যে কালার কোডটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি, অথবা চাইলে আমরা এটাকে একটু ডার্ক বা একটু লাইট নিতে পারি আমাদের ইচ্ছা মতো। ফাইন, ওকে, নিলাম। নেওয়ার পরে দেখেন আমরা কি করবো, এই পাশে এই পাশে একটা হেডিং থাকবে, তাই না, এই যে এটার মতো, আর রেডি টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস, আর এই পাশেটা কি থাকবে, রাইট সাইডে একটা বাটন থাকবে। তো বাটনের জন্য আমরা কি করবো, এখানে একটা বাটন নিব, তাহলে প্লাসে এখন ক্লিক করি, এই দেখেন বাটন নামে একটা এলিমেন্ট আছে, এটাকে নিয়ে এসে ছেড়ে দিই বাটন। আচ্ছা, বাটনের সাইজ দিয়ে হচ্ছে লার্জ, কাজ করতেছে না, মানে হচ্ছে কি এটা ডিফল্ট ভাবে সেট করা আছে, তো আমরা এটা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আর এটা অ্যালাইনমেন্টটা করে দিই এরকম, বা সেন্টার অ্যালাইন বা জাস্টিফাইড। ওকে, এবার আমরা ডিজাইনটা চেঞ্জ করি না। সো এই যে এবার এটা কি করবো, এটা কালারটা চেঞ্জ করবো এবং টেক্সটটা চেঞ্জ করে ফেলি আগে, রেডি টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস। ওকে, এবং এটা ক্ষেত্রে আমরা কালার চেঞ্জ করবো, সো কালারটা কি হবে, হোয়াইট হবে। এবং এই ক্ষেত্রে এই যে আমাদের যে বাটন আছে, বাটনের কালারটাও তো বাই ডিফল্ট কালারটা ব্লু হয়ে আছে, তো ওটা বোঝা যাচ্ছে না। তো বাটনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কি করবো, বাটনের স্টাইলে যাব, আমরা স্টাইলে গিয়ে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেই কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিই, ঠিক আছে, এবং টেক্সটের কালারটা আমরা ব্লু করে দিই, তাহলে বোঝা যাবে। ওকে, সো এটা বোঝা যাচ্ছে। এবার দেখি এটা কেমন হয়। সো বাটন অনেক বেশি বড় হয়ে গেছে ভাইয়া, তাহলে আমরা কি করবো, এক হচ্ছে বাটনটাকে ছোট করতে পারি, অথবা আমরা হচ্ছে কি কলামটাকেও ছোট করে দিতে পারি, এটাকে 25 রেখে দিই, অ্যাপ্রক্সিমেট 25, আর এটা হচ্ছে 75 থাকুক। আচ্ছা, আর এই বাটনটাকে যদি আমরা বড় করতে চাই, তো বড় করার নিয়ম হইতেছে দুইভাবে করা যায় এটা। এক হচ্ছে যদি আমরা কি করি, এখানে এক্সট্রা লার্জ বা হচ্ছে কি এই যে মিডিয়াম বা লার্জ এভাবে দিই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে এটার ডিজাইনটা থিমের স্টাইলে দেওয়া আছে, মানে থিমের স্টাইল বলতে এই যে সাইট সেটিংসে দেওয়া আছে, তাই এটা হচ্ছে এভাবে পাচ্ছে, বা হচ্ছে সরি, এটা হচ্ছে কাস্টমাইজ থেকে গিয়ে এটা এই অপশনটা সেট করা আছে। তো তারপর আমরা এটা চেঞ্জ করতে পারবো কিভাবে, এই যে স্টাইল ট্যাবে গিয়ে এই যে প্যাডিং যেটা আছে এটা যদি আমরা জিরো করি, দেখেন জিরো হয়ে গেছে। তো আমরা যদি এটা কি করি, এটাকে যদি আমরা 10 করে দিই এরকম, এটাকে যদি আমরা 20 করি, সো 20 মানে এরকম, সো দ্যাট মিনস দিক থেকে 20 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিচ্ছে। আচ্ছা, যখন এটা সিলেক্ট করা থাকবে যে লিঙ্ক ভ্যালুজ টুগেদার, মানে এটা ক্লিকেবল থাকবে, তখন মানে কি আমরা প্রথমেটাতে যা দিব, বাকি যে 4টা ঘর সেগুলোতে সব সেম ভাবে নিয়ে নিবে। দেখেন আমরা যদি এখানে 15 দিই তাহলে 15 নিবে সবগুলোতে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে টপে আর বটমে হচ্ছে প্যাডিং দিবেন হচ্ছে 20 পিক্সেল করে, আর লেফট আর রাইটে থাকবে 15 পিক্সেল করে বা 10 পিক্সেল করে, তো আপনি সেটাও দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার আগে এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে। ওকে, ফাইন। আমি চাচ্ছি ক্লিক হিয়ার যে লেখাটা, টেক্সটটা একটু বড় হবে এই বাটনের, সেটা যদি করতে চাই আমাকে কি করতে হবে, বাটনের যে টাইপোগ্রাফি, স্টাইলের আন্ডারে যে টাইপোগ্রাফি আছে সেখানে ক্লিক করতে হবে, করে এখানে আমাদের দেন এটা 18 পিক্সেল, এই যে বড় হয়ে গেছে লেখাটা। আপনি চাইলে এটা ছোট করতে পারবেন, আবার চাইলে বড় করতে পারবেন। আবার আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন সাইজ দেওয়ার সাথে সাথে এখানে ফন্ট ওয়েট মানে কি কত বোল্ড হবে নাকি কত থিন হবে এটা ডিফাইন করবে এখান থেকে। সো আমরা যদি 100 দিই, দেখেন ন্যারো হয়ে গেছে, 200 দিলে একটু, 400, 500 এরকম দেখাচ্ছে। আর যদি ডিফল্ট দিই, ডিফল্ট 500, তার মানে কি এই থিমের যে সেটিংস বা কাস্টমাইজে যে ভ্যালু দেওয়া আছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে কত দেওয়া আছে, 500 দেওয়া আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এটাকে থিন করে দিতে পারি। এবং আপনি যদি চান আমরা ট্রান্সফরমেশন বুঝি, ক্যাপিটাল কেস নাকি হচ্ছে কি লোয়ার কেস নাকি আপার কেস, এখান থেকে আমরা এটা যদি আমরা আপার কেস করি তাহলে কি পুরোটাই আপার কেস হয়ে যাবে লেটারগুলো। ওকে, আর একটা হচ্ছে কি লাইন হাইট, আর একটা হচ্ছে লেটার স্পেসিং মানে কি প্রতিটা লেটারের মধ্যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, তো এটা হচ্ছে কি 0.5 থেকে শুরু করে 1 2 3 4 5 এরকম, এই যে 1.1 1.5 2 এরকম থাকে। তো এটা হচ্ছে বেস্ট অন ইউর রিকোয়ারমেন্টস, আপনি এইগুলো সেট করতে পারেন। আমরা এই ক্ষেত্রে 1 ইউজ করলাম। আর লাইন হাইটটা হচ্ছে কি যে এই যে
প্যারাগ্রাফটা বা এটার যে ডিস্টেন্সটা, ভার্টিক্যালি যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে লাইন হাইট। তো এটা যদি আমরা 2 দিই তাহলে দেখেন কত বড় হচ্ছে, 20 দিলে অনেক বড় হচ্ছে, তাই না? সো এটা সাধারণত স্ট্যান্ডার্ড ভ্যালু কি 1.5 থেকে শুরু করে 2 পর্যন্ত হয়। এটা ডিপেন্ড অন দ্য ডিজাইন। সো আমরা এখানে কিছু দিব না, সো দ্যাট মিনস হচ্ছে কি ডিফল্ট যে ভ্যালুটা সেটাই থাকবে, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটা ব্যবহার করব। ওকে, এই তো এবার দেখেন, আচ্ছা এই দুটো মাঝখানে একটা গ্যাপ করার জন্য আমরা আপাতত হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে রাখি, যাতে করে এখানে এই সেকশনটার মধ্যে গ্যাপ দেখা যায়, এবং সেক্ষেত্রে এই সেকশনটার একটা মিনিমাম হাইট দিয়ে রাখবো, যে মিনিমাম হাইট 400 পিক্সেল, তাহলে এটাকে পাশাপাশি দেখাবে না। ওকে, এই তো হয়ে গেল রেডি টু মেক আস অ্যান অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এখানে বিষয়টা দেখেন যে এটা যদি এই সেকশনটার ভার্টিক্যালি কি অ্যালাইন মিডিলে আছে, এটা এই বাটনটা না ভাই, মিলিয়ে নাই। মিলে নাই। তো এই বিষয়টা কি হয়, যারা হাতুড়ে ডিজাইনার তারা কি করে, এখানে ক্লিক করে এই যে প্যাডিং দিয়ে এটাকে মিলাই দেয়। ঠিক আছে, তো আমরা এটা এই কাজটা আমরা করব না, এই কাজটা আমরা করব না। আমরা কি করব, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে লেআউটে যান, এই যে ভার্টিক্যাল অ্যালাইন আছে না, ভার্টিক্যাল অ্যালাইন কি করব, মিডল করে দেব। দেখেন অটোমেটিক মিডল হয়ে গেছে, হয়েছে না? জি ভাই। জি ভাই। আচ্ছা, এবং ওই যে দেখেন উপরের সেকশনের সাথে এটার যে অ্যালাইনমেন্টটা সেম আছে না, এটা এই যে অ্যালাইনমেন্টটা সেম, এই পাশে অ্যালাইনমেন্ট দেখেন সেম। তো এই যে বিষয়গুলো কি, এটা আমাদের এই সেকশন রেডি হয়ে গেল। এবার যাই, তারপরে কি টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি দরকার, একটা সেকশন এবং 3টা কলাম, তাই তো? কিন্তু এই যে হেডিংটা আছে টেস্টিমোনিয়ালটা, এটা কোথায় রাখবো আমরা, এটা কোন সেকশনে রাখবো, কোন কলামে রাখবো? ওর জন্য আলাদা একটা সেকশন নিয়ে আবার বেটার, একটাই কলাম একটাই র। আচ্ছা, এটার জন্য যেটা করতে হয়, আগে প্রথমে একটা সেকশন নিব, মেইন সেকশন নিব, এবং এই সেকশনের ভিতরে কি করব, আমরা 2টা ইনিয়ার সেকশন নিব। এই যে একটা ইনিয়ার সেকশন নিলাম, এটা কি প্রথমটা কি সেকশন নিলাম, কপি করে। আর পরটা কি ইনিয়ার সেকশন নিলাম, তাই না? এই যে ইনিয়ার সেকশন। আচ্ছা, এই যে ইনিয়ার সেকশন, এটা একটা ডুপ্লিকেট করব, তাহলে 2টা সেকশন হলো। আচ্ছা, আমার যে স্ট্রাকচার সেই অনুযায়ী প্রথম সেকশনে আমার শুধুমাত্র একটাই কলাম থাকবে না, একটা হেডিং এর জন্য কি একটাই কলাম দরকার না? তাহলে আমরা কি করবো, একটা কলাম আমরা এখান থেকে ডিলিট করে দিব, তাহলে একটা কলাম হয়ে গেল। এবং এই কলাম আমরা কি রাখবো, হেডিং রাখবো, এবং সেই হেডিংটা কি হবে, টেস্টিমোনিয়ালস, এবং সেটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, আচ্ছা, এবং তারপরের যে সেকশনটা, সেই সেকশনে কি আছে, আমার 3টা কলাম আছে না, 1টা 2টা 3টা। সো এই 3টা কলামের জন্য আমরা কি করব, তাহলে কি করব, যে নিচের যে সেকশনটা আছে, মানে ইনিয়ার সেকশন যেটা আছে, সেখানে আমরা কি করবো, একটা কলাম নিয়ে নিব। যে ডুপ্লিকেট করে দিলে কি হলো, 3টা কলাম নিয়ে নিলাম। এবং সেক্ষেত্রে যখন আমরা ডুপ্লিকেট করব, 3টা কলামের প্রস্থ কি হবে, সেম হয়ে যাবে, মানে 33.3%। টোটাল যে উইথ, সেই উইথটা হচ্ছে কি 100%। আর 3টা নিলে কি হবে, তাহলে 33.3%। 4টা নিলে কত হবে, 4টা নিলে 25% করে হবে। এই যে দেখেন, 4টা নিলে সমান ভাগে ভাগ হয়ে গেছে না, ডুপ্লিকেট করে নিলে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এক্ষেত্রে কি নিব, 3টা নিব, ডিলিট করে দিই, তো বাই ডিফল্ট হয়ে গেল। আচ্ছা, কখনো যদি প্রয়োজন হয় আমরা চাইলে কিন্তু আবার কি করতে পারবো, এই যে এগুলো আছে, যে এগুলো হচ্ছে আমরা দেখেন যে বাড়াকাবা করতে পারবো আমাদের ইচ্ছা মতো, যেভাবে প্রয়োজন। কিন্তু সাধারণত টেস্টিমোনিয়াল বা যেগুলো ফিক্সড মানে সার্ভিস, এগুলো ক্ষেত্রে এগুলো ছোট বড় হয় না। তো আলটিমেটলি আমরা এই ক্ষেত্রে কি করবো, সমান রাখার চেষ্টা করবো, দুটো একটা করেই। এই দেখেন আবার অটোমেটিক 33.33% হয়ে গেছে। এটা এই যে উইথটাতে গেলে দেখাচ্ছে না কিছু, মানে বাট তারপর এটা হচ্ছে কি 33.33%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা টেস্টিমোনিয়াল বক্স অ্যাড করবো, তাই তো, এই ডিজাইনটার মতো করে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেই, দেখেন এখানে টেস্টিমোনিয়াল নামে অপশন আছে, এই যে টেস্টিমোনিয়াল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, এই টেস্টিমোনিয়ালের যা আছে থাক, এখানে একটা ইমেজ দিয়ে দিই না, টেস্টিমোনিয়াল দেখতে সুন্দর দেখাবে। এই যে ছবি দিয়ে দিলাম। ওকে, এবং টেস্টিমোনিয়াল এলিমেন্টটা কি দেওয়া আছে, সেন্টার দেওয়া আছে। আমরা যদি চাইলে এই যে লেফট করে দিতে পারবো, আমাদের ডিজাইনে এটা লেফট করা আছে না, ডিজাইনে লেফট করা আছে। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে না, একটা লাইট কালার। জি ভাইয়া। আচ্ছা, আমরা সেটাও দিতে পারবো, তো সেটা দিয়ে দিই আমরা। জি ভাইয়া। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে দেওয়া যাবে না, স্টাইল এটা দিতে হবে অ্যাডভান্স থেকে।
অ্যাডভান্সে গিয়ে এই যে টেস্টিমোনিয়ালের অ্যাডভান্সে গেলে আমরা কি করব, এই টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। যে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে গিয়ে এই যে দেখেন লাইট ওয়েট, এটা হচ্ছে কি বলবো, এটা হালকা ব্লুইশ টাইপের। উপরটা হচ্ছে কালার আর নিচেটা কি অপাসিটি, এই যে এটাতে অপাসিটি কমানো বাড়ানো যায়, ঠিক আছে, এটা কালারের অপাসিটি কমানো বাড়ানো যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতে মোটামুটি সেম লাগছে, কিন্তু ভাইয়া চতুর্দিকে গ্যাপ নাই, যেখানে আমাদের ডিজাইনে গ্যাপ আছে, এবং এই কারণে এটা দেখতেও ভালো দেখাচ্ছে না। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব, এই যে অ্যাডভান্স সেন্টারে প্যাডিং আছে না, প্যাডিং দিব, সিলেটে চতুর্দিকে সেম ভ্যালু দিব আমরা, তাহলে কি 25 বা 30 পিক্সেল লেটসে। কি এবার ভালো দেখাচ্ছে এটা? কি টেস্টিমোনিটা ভালো দেখাচ্ছে এবার? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই টেস্টিমোনিয়াল হেডিং এর উপরে আমরা কোনো গ্যাপ দেইনি, প্যাডিং দেওয়ার দরকার নেই এখানে, একটা এই সেকশনে আমরা কি করতে পারি, ইনিয়ার সেকশনের টপে এবং প্রথম ইনিয়ার সেকশনের টপে এবং হচ্ছে কি দ্বিতীয় ইনিয়ার সেকশনের বটমে দিতে পারি। আর তার চেয়ে স্মার্ট হচ্ছে কি মেইন যে সেকশন সেটা টপে আর বটমে দিতে পারি। এটা ভালো না? এই যে বটমে পেয়ে গেছে, এটা টপে পেয়ে গেছে। ওকে ফাইন। আচ্ছা তাহলে এবার দেখেন এখানে টেক্সটগুলো অনেক বড় দেখাচ্ছে ভাইয়া, একটু ডিস্টেন্সগুলো যেন কমাতে চাই, যে ভাইয়া এখানে টেক্সটগুলো বড় দেখাচ্ছে। তো আমরা কি করব, এই যে আমরা কন্টেন্টে যাই, কন্টেন্টের টাইপোগ্রাফিতে গিয়ে এই তো হ্যাঁ এখান থেকে কমা, আমরা 19 পিক্সেল করে দেই, বাই ডিফল্ট এত ছিল, এটা 19 করে দিই বা 18 করে দিই। আর লাইন হেডটা কত দেওয়া আছে, যদি 1 করে দিই, আচ্ছা এটা 1.7, আচ্ছা 1.7 করে দিলাম লেটসে। ওকে, এই তো গেল এটা। তো আমাদের মোটামুটি কি এই পার্টটা হয়ে গেল। তো একটা যদি আমার এলিমেন্ট যখন আমরা কমপ্লিট করবো, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাহলে কি করবো, এটা একটা ডুপ্লিকেট করবো। তো ডুপ্লিকেট করার আগে আমরা কি করবো, এটা হচ্ছে রেসপন্সিভনেসটা চেক করে নিব। কোথায়? মোবাইল ভার্সনে যে রেসপন্সিভ মোডে যাই, গেলে দেখা যায় রেসপন্সিভ মোডের ক্ষেত্রে এখন 3টা ডিভাইসের ভিউ আছে। এটা হচ্ছে ট্যাবলেট ভিউ, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ যে ভিডিও আমরা কাজ করতেছি, আর এটা হচ্ছে কি মোবাইল ভিউ। তো মোবাইল ভিউ চেক করে দেখলাম যে ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু মোবাইল ভিউয়ে আমরা হচ্ছে কি ডেস্কটপ ভিউয়ে কি করছিলাম, প্যাডিং দিয়েছিলাম চতুর্দিকে কত 30 পিক্সেল করে। মোবাইল ভিউয়ে কি 30 পিক্সেল করে দরকার আছে? না, আমার মনে হয় 20 পিক্সেল করে দিলেই হবে, এই যে 20 পিক্সেল, ঠিক আছে না? আচ্ছা যদি এখানে কিছু না দেওয়া হয় তাহলে কি পাচ্ছে, মোবাইল ভিউয়ে প্যাডিংটা পাচ্ছে কত পিক্সেলের প্যাডিং পাচ্ছে, ডেস্কটপ ভিউ যেটা দেওয়া আছে সেটা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে। মানে ইনহেরিটেন্স বুঝি আমরা, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে জি জি ভাই, যেটা যে বৈশিষ্ট্যগুলো কি হয় অতিবাহিত হয় আর কি। তো আমরা ধাপে ধাপে এখন পরের আমরা চাচ্ছি জেনারেশনে কি যায়। যে শুধুমাত্র মোবাইল ভার্সনে এসে এটা 30 পিক্সেল না, এটা হচ্ছে 20 পিক্সেল পাবে। ক্লিয়ার? জি আচ্ছা, তো আমরা কি করব, একটা একটা এলিমেন্টকে ডুপ্লিকেট করে মাল্টিপল টাইম ইউজ করার আগে আমরা কি করব, এটা হচ্ছে ডুপ্লিকেট তৈরি করে রেসপন্সিবিলিটি চেক করে নেব, রেসপন্সিবিলিটি চেক করে নেব, তারপরে আমরা কি করব, না হলে কি হবে, এখানে যদি কিছু ইরোর থাকে সেই ইরোরটা সবগুলোতে চলে যাবে, এবং তখন পরে যখন এটা ফিক্স করতে হবে তখন বাকিগুলো আবার তো তিনটাতেই কারেক্ট করতে হবে। ইয়েস এক্স্যাক্টলি। তো আমরা যেন একটা এলিমেন্ট বা সেকশনকে রিইউজ করার পূর্বে কি করব, এভরি টাইমস চেক করে নিব, রেসপন্সিভ মোডে চেক করে নিব, ঠিক আছে? তাহলে আমি এটা ডুপ্লিকেট তৈরি করি, আবার এটা ডুপ্লিকেট তৈরি করি। আচ্ছা এখানে হচ্ছে টাইটেল এবং হচ্ছে এই টেস্টিমোনিয়ালের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিই আমরা, লাইক এক্ষেত্রে মার্জিন স্কোর, যেহেতু আমরা এই সেকশন থেকে এই সেকশন দুটো ইনিয়ার সেকশনের মধ্যবর্তী দূরত্ব দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা মার্জিন টপ ইউজ করি। নিচেরটার মার্জিন টপ যদি আমরা 20 দিই সেম, অথবা যদি উপরেরটার মার্জিন বটম 20 দিই তাও সেম। তো আমরা নিচ থেকে দিলাম, মানে এই ক্ষেত্রে কোনো মানে মতবিরোধ নেই আসলে, যে কোনো একটা করলেই হবে, ফাইন। আচ্ছা এই তো হয়ে গেছে মোটামুটি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে রাখছিলাম, সেটা আমরা সরিয়ে দিই, এটা আমাদের আর প্রয়োজন নেই এখন। এই তো আপডেট। আচ্ছা এখানে আছে অ্যাবাউট আস, এটাকে আমরা দিয়ে দিই হু উই আর, হু উই আর। এই তো মোটামুটি ভাবে একটা কাস্টম পেজ আমরা তৈরি করে ফেললাম না এলিমেন্ট দিয়ে। জি ভাই। তো কি মনে হয় এলিমেন্ট জি দিয়ে ভাই। এরকম একটা কাস্টম পেজ তৈরি করা পসিবল?
খুব আচ্ছা, সহজ। আমরা হচ্ছে পেজটা এবার যে পেজটা তৈরি করলাম সেই পেজটা দেখি আমরা, মাথার ঘাম পায়ে ফেলে যে পেজটা তৈরি করলাম সেই পেজটা আমরা দেখি, দেখবো কিভাবে এই যে প্রিভিউ চেঞ্জ এখান থেকেও যেতে পারি, অথবা অ্যাবাউট আস যে পেজটা আগে যেটা ছিল সেটাকে আমরা রিফ্রেশ করতে পারি। হয়েছে আমাদের পেজটা আসে? জি ভাইয়া। পারফেক্ট। সো কি মনে হইলো, এবার পারবেন তো সবাই নাকি? জি পারবো। জি স্যার, একটা কথা স্যার। জি, একটাই কথা স্যার নাকি দুইটা কথা? স্যার স্যার এটাতে যদি আমরা তৈরি করার সময় যদি হঠাৎ করে মানে লোডশেডিং হয়, এটা স্যার কোনো আপডেট দিতে হবে না স্যার? এটা কি থেকেই যাবে স্যার যতটুকু আমরা করেছি? যদি লোডশেডিং হয়, জি স্যার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট আমরা সেভ করার আগ পর্যন্ত সেটাকে সেভ করে না, অটোমেটিক সেভ করে না। এটা ওয়ার্ডপ্রেসের মানে হচ্ছে লাস্ট কিছু চেঞ্জের পরে এই ফিচারটা আছে যে অটোমেটিক এটাকে আপনাকে ড্রাফট আকারে সেভ করে রাখবে। সো সেক্ষেত্রে আপনি Yes, হচ্ছে ফাইনালি আপডেট বাটন না ক্লিক করলেও এবং হচ্ছে গিয়ে আপনার মানে লাস্ট যে কাজগুলো করছেন সেগুলোকে আপনি চেঞ্জ নিয়ে আসতে পারবেন, যদি সেখানে sir. আদার Thank কোনো অ্যাকশন পারফর্ম না করেন তাহলে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন কারো? ভাইয়া আজকে ক্লাসটা রেকর্ড করছেন? এটা কোনো কোশ্চেন হলো ভাইয়া? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। ভাইয়া ভাইয়া কোশ্চিন বলতে কি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, নেটে এত বাজে অবস্থা ভাই, আমি মনে করেন ঘুরে বেড়াচ্ছি মোবাইল নিয়ে। আচ্ছা মানে আচ্ছা কারেন্ট চলে গেছিল, আবার ডাটা অন করে আচ্ছা আচ্ছা, যাচ্ছি, এই বুঝতে জন্য পারছি। আচ্ছা, বলা। সমস্যা নেই ভাইয়া, আমি জানি যে আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং অনেক বড় একটা ক্লাস অনেক কেটে মোটামুটি। কেটে সো এই অনেক ক্লাস কেটে যদি কেটে রেকর্ডিং করা না হয় তাহলে আমার জন্যই অবস্থা খারাপ হয়ে যাবে। জি ভাইয়া, অনেক কেটে কেটে গেছে তো, আমি ভাই অনেক কিছু তারপরে আপনার মানে ইয়েতে কি স্ক্রিনটা গোলা গোলা দেখা যাইতেছে কেন জানি, কথাগুলো ঠিক আছে বাট স্ক্রিনটা আমার অনেক ল্যাগ করছে আজকে। আচ্ছা, তাহলে আই থিঙ্ক যে এই প্রবলেম কি সবাই ফেস করছেন, স্ক্রিন খোলা হয়ে গেছিল? না না, না ভাইয়া, সমস্যা নেই। তাহলে নাজমুল সবাই এটা তাহলে আপনার এন্ডের সমস্যা হয়তো ভাইয়া। না ভাই, জি ভাই, প্রথমে হতে একটু পারে কথা আজকে কেটে কেটে যাচ্ছিল। সব জায়গায় নেটের সমস্যা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে মোটামুটি যখন আমাদের এই সমস্যাগুলো হয় সবখানেই হয় আসলে বাংলাদেশে, এবং এই যে বিশেষ করে আমাদের এই ঝড় কালবৈশাখী যে সময়টা, এই সময়টা আসলে ইন্টারনেট একটা দুর্বলই থাকে বলা যায়, এই আর জি কি। ভাই। আচ্ছা, সমস্যা নেই। তো সোফার যতটুকু দেখানো হয়েছে বা বলা হয়েছে এটা কি ক্লিয়ার? আমি দুইভাবে কাজগুলো দেখাইছি। একটা হচ্ছে কি ওয়ান বাই ওয়ান সেকশন তৈরি করে কিভাবে তৈরি করতে হয় এটাও দেখাইছি, আর একটা হচ্ছে কি সরাসরি টেমপ্লেটটা ইম্পোর্ট করে সেটাকে কিভাবে কাস্টমাইজ করে সেটা ব্যবহার করা যায় সেটাও দেখাইছি। ক্লিয়ার না বিষয়টা? জি ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাইয়া বলেন। মানে বলছিলাম যে ভাইয়া, আপনি যে পেজগুলো ছিল সেগুলোকেই মানে এডিট করে একটা পেজকে আপনি ইয়ে করলেন। এখন আমার কথা হচ্ছে যে আমি একটা নতুন পেজ যুক্ত করতে যাচ্ছি, নিউ হ্যাঁ, আরেকটা, তো সেটা আমি কিভাবে করে এটার সাথে মার্জ করে দিব, এটা যদি একটু দেখান। আচ্ছা ঠিক আছে, আমাদের আছে আগে এই প্রজেক্টটা শেষ করে ফেলি আমরা আগে, ঠিক আছে? তো সেটা হচ্ছে জি আমরা ভাই। নেক্সট ক্লাসও দেখতে পারবো, কারণ আজকে ক্লাসটা অলমোস্ট আরো দুটা পেজ তৈরি করা বাকি আছে। তো আমরা তো এক্সিস্টিং পেজগুলো থেকে তৈরি করতেছি, এটা সত্য। জি তো আমরা হচ্ছে আগে হচ্ছে আমাদের মেইন 4টা পেজ তৈরি করে ফেলি, তারপরে এক্সিস্টিং আরেকটা সেপারেট একটা পেজ তৈরি করে আমরা অ্যাড করতে পারি, কিভাবে অ্যাড করবো সেটাও জি দেখবো, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন তো নাকি? একটু সবাই একটু রেসপন্স করেন প্লিজ। মেহেদি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলামিন ভাইয়া? আচ্ছা, ও আলামিন ভাই আমার সম্ভবত অফিসেই আছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়োর রিপ্লাই। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। সো আমরা হচ্ছে কি অ্যাবাউট আস পেজ ডান। এবার আমরা চলে যাবো কি সার্ভিস পেজে। সো আমাদের তো সার্ভিস পেজের জন্য কি করছি আমরা, যে সার্ভিসগুলো ব্যবহার করব সেটা অলরেডি আমাদের কি হোম পেজে আছে, তাই না? হোম পেজ থেকে আমরা সার্ভিসের নামগুলো নিয়ে আসি। এই যে হোম পেজে আমাদের সার্ভিসের যে নেমগুলো ছিল আমরা নিয়ে আসছিলাম, যে প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি, একটা ছিল কসমেটিক ডেন্টিস্ট্রি, একটা হচ্ছে রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি।
ওকে, সো আমরা তিনটা সার্ভিস নেমগুলো নিয়ে চলে আসলাম। আর এখানে এটা তো রাখবো না, আমরা ডিলিট করে দেই নেসেসারি। আচ্ছা, এখানে আওয়ার এক্সপার্টাইজ। আচ্ছা, সার্ভিসের ক্ষেত্রে আমরা এই যে ইমেজগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু আমাদেরকে ক্লায়েন্ট কিছু ইমেজ দিয়ে রাখছে, লাইক এই ইমেজটা, তারপর হচ্ছে এই ইমেজ এটা আপলোড করছি আমরা অলরেডি, এটাও নেই, সবগুলো নিয়ে নিই। আচ্ছা, এই ইমেজটা এখানে ইনসার্ট করে দিই। এটা এখানে দেই। এটা না দিয়ে এখানে আমরা এটা দিতে পারি। ওকে, ইমেজ ইনসার্ট হয় নাই। ওকে, এই আমরা ইমেজগুলো আপলোড করে ফেললাম। যখন দেখবো যে আমরা যে রিসোর্সগুলো এখনো আপলোড হচ্ছে না, তখন আমরা আপডেট দিয়ে দিব, ওটা অটোমেটিক নিয়ে নিবে, লোড হতে সময় নিতেছে। আর এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে হচ্ছে দেখেন, এই যে আমাদের এই যে ইমেজগুলোর সাইজগুলো কিন্তু থিম যখন ইম্পোর্ট করি তখন কিন্তু সেম ছিল। তো এই ক্ষেত্রে এই সাইজটা মনে হয় একটু বেড়ে গেছে। তো এটা পিছনে কারণ হচ্ছে কি, আপনাকে সবগুলো ইমেজকে সেম সাইজ করে নিতে হবে। সেম রেজলিউশন ইমেজ ইউজ করলে তাহলে কি হবে, এরকম হবে না। এটা একটা ওয়ে যে আমরা সেম রেজলিউশন ইমেজ ইউজ করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে কাস্টম ভাবে প্রতিটা ইমেজের ক্ষেত্রে দেখেন, আমরা যখন ইমেজগুলো আপলোড করার পরে একটা অপশন আসবে ইমেজ সাইজ। এটা হচ্ছে ফুল সাইজ যদি ইউজ করি তাহলে ফুল সাইজটা আসবে এবং সেই অনুযায়ী ওই প্রফেশন অনুযায়ী এটাকে এখানে শো করবে। আর একটা অপশন আছে কাস্টম। আপনি যদি কাস্টম করেন তো সেক্ষেত্রে আপনি একটা সেম ডাইমেনশন অ্যাপ্লাই করতে পারবেন সব ইমেজের ক্ষেত্রে। ওকে, তো এটা করতে গেলে কি হয়, মাঝে মাঝে ইমেজগুলোকে প্রপারলি ক্রপ হয় না, বা হচ্ছে যে এমন একটা অংশ হয়তো বা ক্রপ হয়ে যায়, তো আলটিমেটলি সেটা ক্রপ হওয়া উচিত না। তো আলটিমেটলি আমাদের কি করতে হবে, ডিসিশনটা ওয়াইসলি নিতে হবে, যখন যেটা যেভাবে দরকার ঠিক সেম ভাবে আমরা নিব। তো এক্ষেত্রে আমাদের এই দুটো ইমেজ যদি সেম আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে লাস্ট ইমেজটা করবো কি এই দুটো রেজুলেশনের মতো করে নিব, তাহলে কি হবে, সেম সিমিলার হবে। ওকে, এখন আমরা দেখি যে এই ইমেজটা রেজুলেশন কি আর এটার রেজুলেশন কি। লেটস সে দেখেন, এটা রেজুলেশন কেমন দেওয়া ছিল, 1920x1276, তাই তো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা তো প্রথমেই বলে দিচ্ছি আমি যে পিক্সেলের মাধ্যমে আমরা ইমেজগুলো কি করবো, যতটুকু ডাইমেনশনের প্রয়োজন ঠিক ততটুকু ডাইমেনশন কনভার্ট করে নিব। বাট এখন সময়ের কারণে, স্বল্পতার কারণে আমরা এটার প্রতিটি ইমেজের জন্য করতেছি না। বাট আপনারা অবশ্যই যে কোনো ওয়েবসাইট ডিজাইন প্রজেক্টে কাজ করেন না কেন, মেক শিওর যে ইমেজগুলোকে যতটুকু রেজলিউশন দরকার ঠিক ততটুকু রেজলিউশনে করে নেওয়া, আননেসেসারিলি ওয়েবসাইটটাকে ভারী না করা। ওকে, সো এটা হচ্ছে 1920x1276। তো আমরা এই ইমেজটাকেও সেম রেজলিউশন করে নিই। এই যে যেটা রেজলিউশন কত ছিল, 1920x1440, 1276 না, অনেক বেশি যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে যেহেতু ভার্টিক্যাল অনেক বেশি, তো ইমেজটাকে আমরা একটু এইভাবে ক্রপ করে নিতে পারি, 1276, 75, 77 থাক, সরি এটা না, ক্রপ রিসাইজে গিয়ে এটা অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দিব, এটাকে করে নেব 1920 এবং 1200। সো আমরা যদি এইভাবে কেটে না নিয়ে যদি এইভাবে ইম্পোজ করে দিতাম, তাহলে কি হতো, ইমেজের রেজলিউশনটা খারাপ হয়ে যেত হয়তো, বা মানে হচ্ছে যে চেপে যেত। তো এই জন্য আমরা হচ্ছে মোটামুটি একটা আন্দাজ করে কেটে নেব
অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার ডাইমেনশন দিয়ে এটা সেভ করি। সেভ করার পরে এবার আমরা থার্ড ইমেজটাকে আমরা আবার আপলোড করি। যে ইমেজটা আমরা এই যে কত 1900, আচ্ছা সরি, এটা হচ্ছে রিফ্রেশ দিই, এটা দেখাচ্ছে না হয়তো ভাই কারণে। এই যে 1920/1276 এখন আমাদের ডিজায়ার ডাইমেনশন এটা পেয়ে গেল। ইনসার্ট মিডিয়া and then the dimension is same. So I hope যে আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সেম ডাইমেনশন রেখে, নাহলে কি হবে একটা মানে প্রতিটা সার্ভিসের 3টা কলাম যদি 3টা ইমেজের ডাইমেনশন 3 ধরনের হয় তাহলে কি হবে দেখতে জিনিসটা এখন যতটা ভালো দেখাচ্ছে ততটা ভালো দেখাবে না। তো দ্যাটস আমরা কি করবো, মেক শিওর করবো যে সবগুলো রিসোর্স বা ইমেজগুলো সিমিলার ডাইমেনশনে আছে এবং সেম ভাবে তৈরি করা হয়েছে। দিয়ে আপডেট দিয়ে দিই। আচ্ছা, এই তো লেটেস্ট কেস স্টাডিজ আমরা ফরজমেন্ট রাখবো না এখানে, এটাও রাখবো না। এখন আমরা এই দুটো মাঝখানে একটা সেকশন অ্যাড করতে যাচ্ছি লেটসে। এখন একটা বিষয় বলে রাখি এখানে যে আমরা কি হচ্ছে যে একটা হচ্ছে কি ইম্পোর্টগুলোকে টেমপ্লেটগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসি, সেইভাবে কাজ করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে আমরা নিজে থেকে ম্যানুয়ালি স্কেচ থেকে ক্রিয়েট করে তৈরি করতে পারি। আর একটা অপশন হচ্ছে যে এই যে স্টার্টার টেমপ্লেটসের যে লাইব্রেরিটা আছে সেখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই হচ্ছে পেজগুলো, আমরা এগুলো যেটা আমরা একদম প্রথমে থেকে দেখছিলাম সেগুলোই আমরা দেখতেছি এখানে। আবার আর একটা আছে ব্লগ, তো আমরা চাইলে কিন্তু আমরা ব্লগগুলো ব্যবহার করতে পারি। লেটস সে আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে আপনার সার্ভিস পেজে একটা কি রাখবো, টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব, টেস্টিমোনিয়াল সেকশন রাখবো, বা সার্ভিস সেকশনে সার্ভিসের লেআউটগুলোকে চেঞ্জ করবো। তো আমরা এটা এখান থেকে করতে পারি। তো দেখেন এখানে আমরা কি করতে পারি, দেখেন এই যে সার্ভিসেসে ক্লিক করলে দেখেন যে বিভিন্ন লেআউট চলে আসে, যে 4 কলাম লেআউট, 2 কলাম লেআউট। অনেক সময় ক্লায়েন্টরা চায়, কিন্তু যদি আমরা দেখেন এটা জুম করি, আচ্ছা লোড নিতে সময় নিচ্ছে, আমরা ওখানে হ্যাং হয়ে না থেকে আমরা বাকিগুলো দেখতে পারি। আচ্ছা দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তাই না, অনেক ধরনের স্ট্রাকচার তৈরি করা আছে ওখানে। অলমোস্ট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে প্রায় 15-20টার মতো হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করা আছে। সো সার্ভিস রিলেটেড সবগুলো কিন্তু সার্ভিসের ডিরেকশন। তো আপনারা দেখেন যে এখান থেকে যে কোনো একটা প্রি ডিজাইন একটা টেমপ্লেট বা ব্লগ আপনারা ব্যবহার করতে পারেন। যদি এটা ক্লিক করি দেখেন এটা একটা সুন্দর একটা স্ট্রাকচার বা ডিজাইন। তো আপনার যদি কখনো মনে হয় যে না আমি ওই সার্ভিস সেকশনের পাশাপাশি আমি এরকম একটা সার্ভিস সেকশন ইউজ করবো, তো আপনার চাইলে কি করতে পারেন, শুধুমাত্র ওই সেকশনটা বা ব্লক যেটাকে বলছে ব্লক, সেই ব্লকটাকে আমরা কি করতে পারি, এই যে ইম্পোর্ট ব্লক করতে পারি। তো এরকম এখানে দেখবেন যে হান্ড্রেডস অফ মানে মোটামুটি 100+ ব্লক তৈরি করা আছে বিভিন্ন পারপাস, লাইক হোম পেজে যে ডিফারেন্ট সেকশন, লাইক হচ্ছে অ্যাবাউট লাইক সার্ভিসেস, লাইক ফিচার্স, এই যে পুরো সেকশন দেখেন ইম্পোর্ট হয়ে গেছে, তাই না? সো এই সাইটের সাথে পুরো সাইটের সাথে এটা কি হয়েছে, নতুন একটা ব্লক অ্যাড হয়ে গেল। এই তো, এবং এক্ষেত্রে দেখেন যে আমাদের যে উপরে যে মানে সাইটে যে লেআউট বা স্ট্রাকচার বা সেটার সাথে আমাদের এটা কি মিল হচ্ছে না, মানে এটার কি হচ্ছে স্ট্রাকচারটা বেড়ে গেছে, মানে হচ্ছে উডটা বেড়ে গেছে। কারণটা কি, আমরা যদি এইগুলোতে দেখি, দেখেন এই সেকশনে ক্লিক করি, ডিফল্ট কন্টেন্টের উড কত দেওয়া আছে, কিছু দেওয়া নেই, বাট একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে কত 1160 পিক্সেল, 1200 পিক্সেল, 1280 পিক্সেল, যেটা আসলে কাস্টমাইজ থেকে সেট করে দেওয়া হয়। ওকে, তো আমরা চাইলে আবার কি করতে পারি, তো যেহেতু কিছু নেই তাহলে আমরা ডিফল্টটা যদি অ্যাপ্লাই করতে চাই এই সেকশনের উপর, তাহলে এটা কি করবো, এটাকে সরিয়ে দেবো, তাহলে দেখেন অটোমেটিক এটা চেপে গেছে এবং আলটিমেটলি এই স্ট্রাকচারটা উপরের সাথে মোটামুটি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা
এবং যেহেতু এখানে এই যে ভিতরে যে ইনিয়ার সেকশনগুলো ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রেও গ্যাপ আছে, দ্যাটস ওয়াই এটা পুরোপুরি মিট হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে হচ্ছে 1280 এরকম ব্যবহার করতে পারি, বা সামটাইমস এটা হচ্ছে ইনিয়ার সেকশন, এটাও ইনিয়ার সেকশন, এইটা। আচ্ছা, এটা আমরা কোনো কিছু না দিই এবং এটা গ্যাপটা নো গ্যাপ করে দিই, তাহলে আই থিঙ্ক যে ঠিক হয়ে যাবে। ইয়েস, অলমোস্ট সিমিলার স্ট্রাকচার। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, এক্সিস্টিং যে টেমপ্লেট বা ব্লক যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এই এই ট্যাব থেকে। তো এরকম ভাবে লাইক ফর এক্সাম্পল ব্লকে যাই, ব্লকে গিয়ে আমরা যদি লেটস সে টেস্টিমোনিয়ালস, এই দেখেন টেস্টিমোনিয়ালস এর অনেক স্ট্রাকচার দেওয়া আছে। তো আমরা চাইলে কি এই টেস্টিমোনিয়াল স্ট্রাকচারগুলো অলরেডি যেগুলো তৈরি করা আছে সেগুলো ব্যবহার করতে পারি। লেটস সে যে আমরা এই সেশনে ব্যবহার করব, এই যে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস, হ্যাঁ, এটাকে আমরা ইম্পোর্ট করে দিই শুধুমাত্র, ইম্পর্টেন্ট, এই যে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস চলে আসছে। তাহলে কি হলো, আমাদেরকে এটা স্কেচ থেকে তৈরি করতে হলো না। তো আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করলাম এই ধরনের সার্ভিসগুলোকে। তো আমাদের যেহেতু সার্ভিস ট্যাব উপরে অলরেডি আছে, তো আমরা সার্ভিস ট্যাবটা এখানে ব্যবহার করব না। বাট পরবর্তীতে যদি কোনো অন্য কোনো সাইট তৈরি করেন বা অন্য কোনো প্রজেক্টে কাজ করেন, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দোজ ব্লক, দোজ আর নাইস। এবং এই ক্ষেত্রে এখানে যে দেওয়া অনেক বেশি দেওয়া আছে, এটা হচ্ছে আমরা 50 করে দিই, যেহেতু রেস্ট অফ দ্য সাইট আমরা 50-50 করে ইউজ করছি, তো এটা করে দিই। এবং সেক্ষেত্রে এই তো আদার্স সব ঠিকঠাক আছে। ওকে, এই তো এখন যদি আমরা সার্ভিস পেজটাকে রিফ্রেশ দেই, এই যে আমাদের সার্ভিস পেজ, রিফ্রেশ দিয়ে দেখেন এই যে যা আমরা আপডেট করলাম সার্ভিসেস, সব এগুলো যেগুলো আমরা আপডেট করলাম সেগুলো, আর যে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস এটা চলে আসছে ডান। সো আমরা এক্সিস্টিং একটা পেজকে কিভাবে কাস্টমাইজ করতে সেটা শিখলাম, রাইট? কি পারা যাবে এখন থেকে? জি ভাইয়া। জি ভাই, পারা যাবে। জি ভাইয়া। ইজ দ্যাট কমপ্লেক্স? নো, ইটস টাইম এন্ড ইটস প্র্যাকটিস। ওকে, সো আমরা সার্ভিস পেজ ডান। এবার আমরা মোটামুটি আমাদের যে লাস্ট পেজ যেটা তৈরি করতে এসেছিলাম সেই পেজে চলে যাই আমরা, সেটা হচ্ছে কি কন্টাক্ট পেজ। সেই কন্টাক্ট পেজটা আমরা তৈরি করবো এখন। সো কন্টাক্ট পেজ বাই ডিফল্ট যেটা ছিল সেখানে যদি ক্লিক করি, সো এটা আসে না, এই যে এই স্ট্রাকচারটা আসে। তো আমাদের মোটামুটি এখানে যেমন চেঞ্জ করা তেমন কিছু নেই, আমরা শুধুমাত্র অ্যাড্রেসটা গুগল ম্যাপের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, আর যে এখানে একটা ফর্ম অ্যাড করবো, তাই না? সো আমরা এটাকে এডিট এলিমেন্টর দিয়ে ওপেন করি। সো দেখেন এখানে হচ্ছে কি প্রথমে ফর্ম শো করতেছিল না, তারপরে শো করলো কেন? কারণ দেখেন আমাদের টেমপ্লেটের মধ্যে কি অলরেডি আমাদের যে টেমপ্লেটে যখন ইম্পোর্ট করি বা সিলেক্ট করি তখন দেখাইছিল না একটা ফর্ম ছিল এখানে, ঠিক আছে না? সেই ফর্মটাকে আমরা কি করলাম, এখানে ফর্মটা সিলেক্ট করে দিলাম যে সিম্পল কন্টাক্ট ফর্ম। তো এই ফর্মটা কোথা থেকে আসলো? তো দেখেন এখানে কি আছে, এটা এডিট ডাব্লিউপি ফর্মস নামে একটা অপশন। তো এখানে আমরা যদি এই এলিমেন্টে গিয়ে ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি ফর্মস, এই যে একটা এলিমেন্ট অ্যাড হয়েছে, এটা কোথা থেকে আসছে? আমরা যখন থিমটা ইম্পোর্ট করি, টেমপ্লেটটা যখন ইম্পোর্ট করি তখন আমাদের হচ্ছে প্লাগইনসে যদি যাই, ইনস্টল প্লাগইনসে দেখেন এই যে ডাব্লিউপি ফর্মস নামের একটা কি ডাব্লিউপি ফর্মস নামে একটা প্লাগইন কি হয়েছে এখানে ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে, বুঝতে পারছি? মানে থিম এটা হচ্ছে কি, এই যে স্টার্টার টেমপ্লেট, যেটা স্টার্টার অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভেট করার পরে প্রথম আমরা স্টার্টার টেমপ্লেট দিছিলাম। এটা কাজ কি ছিল, টেমপ্লেটগুলোকে ওই যে অনেকগুলো টেমপ্লেট প্রিমেড বা রেডিমেড টেমপ্লেট দেখলাম, সেই টেমপ্লেটটা কাজ করা হয়েছে স্টার্টার টেমপ্লেট দিয়ে। আর ডাব্লিউপি ফর্ম লাইট কি হয়েছে, যে আমরা যেই টেমপ্লেটটা সিলেক্ট করছিলাম আমাদের মেডিকেল বা ডেন্টাল ওয়েবসাইট তৈরি করার জন্য, সেই টেমপ্লেটে ডাব্লিউপি ফর্ম দিয়েই
কি করা হয়েছিল, ওই কন্ট্যাক্ট পেজের ফর্মটা তৈরি করা হয়েছিল। সো দ্যাটস ওয়াই এই টেমপ্লেটটা যখন ইনস্টল করা হয়, সো এটা একটা রিকোয়ারমেন্ট যে এই টেমপ্লেট ইনস্টল করতে হলে তোমাকে ডাব্লিউপি ফর্ম লাইট এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে। সো দ্যাটস ওয়াই কি হয়েছে, ওই যে যখন আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার সময় এই যে প্লাগইনটা সেটাকেও কি করছে, এই প্লাগইনটা এবং প্লাগইনের যে সেটিংসগুলো সেগুলোকে ইম্পোর্ট করে নিছে। বিষয়টা ক্লিয়ার সবার? সো এই প্লাগইনটা আমরা কি এই টেমপ্লেট ছাড়াও ব্যবহার করতে পারি ফর্ম তৈরি করার জন্য। সো এই প্লাগইনটা যখনই তৈরি করা মানে অ্যাক্টিভেট করা হয়, অ্যাক্টিভেট করার পরে বাই ডিফল্ট কি হবে, এখানে একটা মেনু অ্যাড হয়ে যাবে ডাব্লিউপি ফর্মস নামে। যখন আমরা এই প্লাগইনটা অ্যাড করব মানে অ্যাক্টিভেট করব, তো বাই ডিফল্ট তো আমাদের ড্যাশবোর্ডে ডাব্লিউপি ফর্মস নামে কোনো অপশন থাকে না। সো আমরা কি দেখছি, এলিমেন্টর প্লাগইন অ্যাড করে অ্যাক্টিভেট করার পর এখানে কি এলিমেন্টর নামে একটা অপশন চলে আসে, তাই না? এবং এখানে একটা টেমপ্লেট নামে একটা অপশন চলে আসে এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভেট করার পরে। তো অনুরূপভাবে ডাব্লিউপি ফর্মস লাইট নামে যে প্লাগইনটা, যে প্লাগইনটা ফর্ম তৈরি করার জন্য ব্যবহার করা হয়, কন্ট্যাক্ট ফর্ম বা ডিফারেন্ট টাইপস অফ ফর্ম, সেই ফর্ম তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সো সেই প্লাগইনটা যখন আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করবো, সেক্ষেত্রে আমাদের ডাব্লিউপি ফর্মস নামে একটা এখানে অপশন অ্যাড হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যদি ক্লিক করি এখানে ডাব্লিউপি ফর্মসে, আমরা দেখতে পাবো এখানে কি আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে দুইটা ফর্ম তৈরি করা আছে। এখানে কে তৈরি করে রাখছে, এখানে ফর্মগুলো তারাই তৈরি করে রাখছে যারা হচ্ছে কি এই যে আমাদের পুরো সাইটের লেআউটটা বা স্ট্রাকচারটা যারা ডিজাইন করে রাখছে বা টেমপ্লেটটা তৈরি করছে, তারাই কি করছে এই ফর্মগুলো তৈরি করে রাখছে। একটা ছিল কি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, আর একটা হচ্ছে কি নিউজলেটার সাইন আপ ফর্ম, মানে সাইন আপের জন্য যে ফর্মটা ব্যবহৃত হয়। ওকে, তো আলটিমেটলি এই যে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম যেটা, সেটাই হচ্ছে এই যখন আমরা কি করব, আমরা যদি ফর্ম নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, যে ডাব্লিউপি ফর্মের এইটাকে নিয়ে এসে ছেড়ে দিব এবং কি করব, এই যে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এটাকে সিলেক্ট করব। তো আলটিমেটলি দেখেন কি হচ্ছে, ওই যে সিম্পল কন্ট্যাক্ট ফর্মে এটা যেটা তৈরি করা ছিল সেটা এখানে অটোমেটিক চলে আসতেছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমার এখানে এই যে নেম, ইমেল, আমি ফোন নাম্বার চাচ্ছি ক্লায়েন্টের কাছ থেকে, ফোন নাম্বার তো কোনো ফিল্ড দেওয়া নেই, তাই না? এটা হতে পারে না? জি, বা আমি চাচ্ছি বা সাবজেক্ট নামে কিছু থাকবে না, আর ফোন নাম্বার আমি ডিলিট করে দেবে। হ্যাঁ, হতে পারে না এরকম? ওকে, জি ভাইয়া। সেই জিনিসটা আমরা কিভাবে কন্ট্রোল করবো? তো এই ফর্মটার নাম কি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। তো আমরা চলে যাই সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এটাতে আমরা কি করব, এটাকে এডিট করি। এই যে দেখেন সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি যে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি আসতেছে, এই যে নেম, নেমের মধ্যে ফরম্যাট কি ফার্স্ট নেম, আবার অ্যাডভান্স অপশনে গেলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফিচার এইভাবে করে দেওয়া আছে। ওকে, এবার আসি এই যে ইমেল ফিল্ড, এখানে ক্লিক করলে ইমেলের জন্য যে ফিল্ডটা সেটা চলে যায়, যে ফিল্ড অপশন, এটা হচ্ছে কি অল ফিল্ড, সবগুলো ফিল্ড যেগুলো এখানে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখানে একটা আছে কি, একটা হচ্ছে এখানে হচ্ছে যে ফিল্ড অপশন, মানে যে ফিল্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা নেমে ক্লিক করলে, আচ্ছা আমি যদি সাবজেক্ট রাখবো না, তো সাবজেক্ট আমি কি করব, এই যে দেখছেন ডিলিট করে দিই। ওকে, এবার আসেন আমরা হচ্ছে একটা নাম্বার, ফোন নাম্বার। তো আলটিমেটলি ফোন নাম্বার যে অপশনগুলো সেগুলো হচ্ছে কি এখানে ডিজেবল দেখাচ্ছে, তার মানে কি এগুলো হচ্ছে প্রো দিয়ে ব্যবহার করতে বলতেছে। তো আমরা সেম কাজটা কি করতে পারি, আমরা যখন এলিমেন্টর প্রো ইউজ করবো, তো আলটিমেটলি এলিমেন্টর প্রোতে এই ফর্মটা ব্যবহার করা যায়। তো এই কারণে আমরা কি করতেছি, ডাব্লিউপি ফর্ম দিয়ে এই ফর্মটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখতেছি আমরা। বাট আলটিমেটলি আমরা এলিমেন্টর প্রো দিয়ে যে ফর্ম তৈরি করা হয় সেটাও আমরা দেখবো এবং আলটিমেটলি সেটাই আমরা ব্যবহার করবো। তো এটা দেখানোর কারণ হচ্ছে কি, যেহেতু এই টেমপ্লেটটা আমরা ইউজ করতেছি এবং এই টেমপ্লেট যেহেতু এই ফর্মটা ইউজ করছে, এই ডাব্লিউপি ফর্মের মাধ্যমে যে প্লাগইনটার মাধ্যমে যে ফর্ম তৈরি করে সেটাই ইউজ করছে। সো সেক্ষেত্রে আমরা এটাই দেখতেছি এবং নতুন একটা প্লাগইন দেখতেছি যেটা কিভাবে কাস্টমাইজ করা হয় সেটাও দেখা হচ্ছে, আমাদের শেখা হচ্ছে। ওকে, বাট আলটিমেটলি আমরা কি করবো, এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে আমরা এই কাজগুলো করে ফেলবো। তো আমরা কি করতে পারি, এই যেহেতু এটা ইউজ করা যাচ্ছে না, সো নাম্বার, তো আমরা কি করবো, নাম্বার নামে যে ফ্রি মানে স্ট্যান্ডার্ড যে ফিল্ডগুলো আছে সেটা ব্যবহার করতে পারি। এই যে নাম্বারটা নিয়ে সেখানে ছেড়ে দিই, নেম, ইমেল, ফোন। আচ্ছা, এই নাম্বারের জায়গায় আমরা কি করব, নাম্বারে ক্লিক করি, লেভেলটা কি হবে, ফোন, তাই না, ফোন নাম্বার। ওকে ফাইন। আচ্ছা, এটার অপশনটা কেমন হবে, এটা ফিল্ড সাইজটা কি এতটুকু থাকবে, মিডিয়াম থাকবে নাকি ফুল হবে, লার্জ করে দেব। আর স্মল করলে কি হয় দেখেন, স্মল করলে 1/3, আর মিডিয়াম করলে 50%, আর লার্জ করলে ফুল উইড, তাহলে এটা হয়ে গেল। এবং ফোন নাম্বারটা এটা হচ্ছে কি, আমরা যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে দুই ধরনের ফিল্ড থাকে, একটা থাকে কি ম্যান্ডেটরি বাধ্যতামূলক একটা ফিল্ড থাকে,
আর এটা থাকে অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন নাম্বারটা কি গুরুত্বপূর্ণ অনেক, তাই না? অনেক ক্ষেত্রেই, অনেক বিজনেস ক্ষেত্রে, আবার অনেক বিজনেস ক্ষেত্রে ফোন নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ইমেলটাই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কোনটা অপশনাল এবং কোনটা রিকোয়ার্ড বাধ্যতামূলক সেটা কিভাবে কন্ট্রোল করবো, সেটা হচ্ছে এই যে রিকোয়ার্ড নামে একটা অপশন আছে, যখন এই যেখানে ক্লিক করলে রিকোয়ার্ড আসতেছে, তাই না? এটা যদি চেক করি তাহলে দেখেন এই যে পাশে একটা রেড মার্ক বা এস্টেরিক চলে আসছে, তাই না? আর যদি এটা উঠাই দিই জি। তাহলে রেডটা চলে যাবে। তাহলে কোনটা বাধ্যতামূলক এবং কোনটা অপশনাল সে বিষয়টা কন্ট্রোল করবো কোথা থেকে? আমরা ওই ফিল্ডের রিকোয়ার্ড নামক যে চেক বক্সটা আছে সেখান থেকে কন্ট্রোল করবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই চেঞ্জ করার পর আমরা কি করবো, এটা সেভ করে দিই। সেভ করলাম, সেভ করে এবার গিয়ে কন্ট্যাক্ট ফর্মে গিয়ে আমরা এটা রিফ্রেশ দিই। এখানে তো আমরা আপডেট করছি, এখানে রিফ্রেশ দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। ইয়েস, এই যে নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই মেসেজটা যে পাঠাইলো, মেসেজটা পাঠানোর পর মেসেজটা যাবে কার কাছে, তাই না? সেন্ড মেসেজে ক্লিক করলো, কোথায় যাবে? সেন্ড মেসেজ ক্লিক করলে এটা অ্যাকশনটা কি হবে, অ্যাকশনটা কি হবে সেটা আমরা এখন চেক করব। তার মানে এখান থেকে যে চেঞ্জ করলো সেটা ওখানে গেলাম। এই যে দেখেন ফিল্ডের পরে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আসেন। সেটিংসে দেখার পরে এটা হচ্ছে না কনফার্মেশন। আচ্ছা, এই দেখেন নোটিফিকেশন আসে, এটা এই যে নোটিফিকেশন এখানে গেলে এই যে সেন্ড টু ইমেল অ্যাড্রেসেস, কোন ইমেল অ্যাড্রেসে সেন্ড হবে এখানে কি দেওয়া আছে? অ্যাডমিন ইমেল। এটা মানে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা কাজ করতেছি, সো ড্যাশবোর্ডে তো আপনাদের যাদের অ্যাক্সেস আছে সবার অ্যাডমিন অ্যাক্সেস আছে। তো অ্যাডমিনের যে ইমেল, সেই ইমেলে কি হবে, কেউ যদি ইমেল পাঠায় মানে কিসের মাধ্যমে, এই ফর্মের মাধ্যমে যদি কেউ সেন্ড মেসেজের মাধ্যমে যদি একটা তার ফর্ম সাবমিট করে, তাহলে কি হবে, অ্যাডমিনের ইমেলে চলে যাবে। বুঝতে পারছি? তার মানে কি ড্যাশবোর্ডটা মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যে এখানে সেট আপ করা আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেখানে সেট আপ করা আছে সেই ইমেলটাতে চলে যাবে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে অ্যাডমিন ইমেলটা, এটা কি ডাইনামিক ভাবে দেওয়া আছে, তো এখন অ্যাডমিন ইমেল যদি হয়ে যায় কি হয়, abc@gmail.com, তাহলে সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবে। আর অ্যাডমিন ইমেল যদি হয় xyz@gmail.com, তাহলে সেটাতে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আপনি যদি চান তাহলে কি করতে পারেন, এখানে ম্যানুয়ালিও এটা দিয়ে দিতে পারেন। আপনার ইমেল লাইক হচ্ছে your domain@gmail.com। সো আপনি আপনার কাস্টম যে এটা সেটা দিতে পারেন। তো এটা স্মার্ট অবশ্যই যে আমরা কি করব, অ্যাডমিন ইমেল সেট আপ করবো। তার মানে ড্যাশবোর্ডের অ্যাডমিনের ইউআরএল যেটা থাকবে সেই ইউআরএল চলে যাবে, সেটাই রেখে দেবো। যদি সেখানে কি হয়, একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন যদি মোর দেন ওয়ান না হয়, যদি এখানে মোর দেন ওয়ান অ্যাডমিন থাকে এবং মাল্টিপল পারপাসে অনেকে অনেকভাবে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কি করবো, স্পেসিফিকভাবে দিয়ে দেওয়া উচিত যে বা যিনি এই ওয়েবসাইটটা ম্যানেজ করবেন। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে, তিনি শুধুমাত্র সেটার ইমেলগুলো পাবেন কাস্টমারদের কাছ থেকে। আর ইমেলের সাবজেক্ট কী হবে সেটা দিতে হবে যে নিউ এন্ট্রি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। আপনি এখানে দিতে পারেন যে নিউ এন্ট্রি, বা সাবজেক্ট মানে বুঝছেন, যখন কোনো ওয়েবসাইট থেকে একটা মেসেজ আসে, ইমেল আসে, সেই ইমেলে একটা সাবজেক্ট থাকে না, সেই সাবজেক্টটা কী হবে সেটাও আপনি কী করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, আর এটার হচ্ছে নেম কি দিতে পারি? আচ্ছা, ফ্রম নেম, নামটা কি হবে, কোথা থেকে আসছে? তো এই ওয়েবসাইটের নাম কি, আমরা যেটা তৈরি করতেছি পয়েন্ট ল্যাব, তাই না? তো আমরা এই নেমটা চেঞ্জ করে দিই পয়েন্ট ল্যাব, পয়েন্ট ল্যাব, এই তো। আর ফ্রম ইমেল অ্যাডমিন সব সেম থাকবে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন সাবজেক্টটা, নিউ মেসেজ ফ্রম পয়েন্ট ল্যাব ওয়েবসাইট। ওকে, দিয়ে আমরা কি করব, সেভ করে দিব। ফাইন। তো আমরা কি করি, এবার রিফ্রেশ দেই। সো রিফ্রেশ দেওয়ার পর আপনারা যদি ফুলগুলো ফিল করেন যে এমডি abc@gmail.com, phone 018555666 Hello, this is a test email. Thanks. Send message. Thanks for contacting us. We'll be in touch with you shortly.
ওকে, সো কর্পোরেশন ইমেল চলে গেছে। সো আলটিমেটলি যে অ্যাডমিন তার ইমেলে একটা ইমেল চলে যাবে। দ্যাট মিনস কি এইটা হচ্ছে কি দ্য ফর্ম ইজ ওয়ার্কিং। সো আলটিমেটলি এভাবে করে আমরা কি করতে পারবো, কন্ট্যাক্ট ফর্মটাকে কাস্টমাইজ করতে পারবো। এবং আপনারা চাইলে কি করতে পারেন, এই যে এলিমেন্টগুলো যেগুলো আছে, যে এই যে আইকন বক্স, এটার মধ্যে ফোন নাম্বার, সো আপনারা এগুলো চাইলে কি করতে পারেন, আপনারা আপডেট করতে পারেন, ইমেল অ্যাড্রেস আপলোড করতে পারেন, ইমেল আইডি আপলোড করতে পারেন, আমার লোকেশন যে অ্যাড্রেস আছে সেটা আপলোড করতে পারেন। এবং এখানে যেটা লোকেশন দেওয়া আছে সেম লোকেশনটা আমার এখানে দেওয়া আছে। আপনার চাইলে ফর এক্সাম্পল এখানে যদি দেন লাইক ম্যানহাটন নিউ ইয়র্ক সিটি, আচ্ছা আমরা দিলাম যে নিউ ইয়র্ক ইউএসএ। সো আলটিমেটলি নিউ ইয়র্ক সিটির যে ম্যাপটা, সেই ম্যাপটা নিয়ে নিছে। এবং এখান থেকে আমরা কি এই যে হাইট থেকে আমরা কি ম্যাপের হাইটটা কন্ট্রোল করতে পারি। সো আপনি চাইলে এটা 450 বা 400 পিক্সেল রাখতে পারেন। আর এটা হচ্ছে জুম লেভেল, তো ম্যাপটাকে কতটুকু জুম করে দেখাবে না দেখাবে সেটা ডিপেন্ড করবে এটা। তো এটা মোটামুটি 10 থেকে 14, 12 এরকম ইউজ করে। সো বিজনেসের লোকেশন ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, এই ভ্যালুটাকে বাড়া কমা করতে পারি এবং কন্ট্রোল করতে পারি। ওকে, দ্যাটস অল। সো জাস্ট হিট দ্য আপডেট বাটন and check the changes on the contact space. We are done. So if you want, then you can change the content from the footer as well. So like এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের সেগুলো চেঞ্জ করার জন্য যেটা করতে হয়, এই যে আমরা চলে যাচ্ছে ড্যাশবোর্ডে। সো কন্ট্যাক্ট যেহেতু ডান, আমরা এটা কেটে দিই। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের আন্ডারে চলে যাই আমরা উইজেট। সো ফুটার বিল্ডার উইজেট 1। সো ইমেজ অ্যান্ড টেক্সট, here we go। এই যে এখানে যে ইমেজটা দেখাচ্ছে সেই ইমেজটা হচ্ছে এই ইমেজ, আর এখানে যে টেক্সট দেখাচ্ছে এই যে পুরোনা, এটা হচ্ছে কি সেই টেক্সট, ঠিক আছে। সো আপনি যদি চান আমরা হচ্ছে যে লাইক লরামিস ফর্মটা দিয়ে দেবো ওখানে নিচে, তাহলে দিই আমরা টেক্সট মোডে গিয়ে। সো এটা দিয়ে দিলাম। এবার এসে দেখেন রিফ্রেশ দিয়ে আমরা এটা দেখেন চেঞ্জ হয়ে যাবে। কিছু লরামিস চলে আসছে না। সো এখানে তারপর কি আসে, আওয়ার মেইন সার্ভিসেস। সো এই যেগুলো আর লিঙ্কগুলো বা এগুলো আসে কোথা থেকে আসে, এই সবগুলো আসে আমাদের এই উইজেট থেকে। সো এটা হচ্ছে উইজেট 1 বলতে বোঝানো হচ্ছে ফুটারের এই ফার্স্ট যে কলামটা সেটা। তো আলটিমেটলি এখানে 4টা কলাম আছে, এই 4টা কলামের জন্য দেখেন এখানে 4টা উইজেট আছে অলরেডি। সো এটা কোথা থেকে আসছে, এটা থিম থেকে আসছে, এই যে আওয়ার সার্ভিসেস মেনু, এই যে মেনু 1। আর 3 নম্বর কলামটা কি ছিল, ইউজফুল লিঙ্ক, এটার জন্য ছিল কি মেনু 2, মানে 2 নাম্বার যে মেনু তৈরি করা আছে। সো আপনারা দেখেন। আর 4 নাম্বার যে কলামটা সেটা কি ছিল, নেভিগেশন মেনু, এবং এটা ছিল মেনু 3। তো মেনু 3-তে কি দেওয়া ছিল, এগুলো দেওয়া ছিল। ওকে, সো আমরা যদি এখন কি করি, এখান থেকে যদি মেনুসে যাই, দেখেন মেনু 1, 2, 3 এগুলো তৈরি থাকার কথা। এই দেখেন মেনু 1, মেনু 2, মেনু 3। সো মেনু 1-এ ক্লিক করে সিলেক্ট করেন। এই যে দেখেন সিম্পল প্রেজেন্টেশন, প্রিপারেশন, হেলথ কেয়ার ল্যাবস, অ্যাডভান্স মাইক্রোস্কোপি, কেমিক্যাল রিসার্চ, প্যাথোলজি টেস্টিং, সবগুলো আসে না এই যে মেনু 1-এর মধ্যে। তো এই যে যখন এইভাবে লিস্ট আকারে শো করতে হয়, তো আলটিমেটলি কি করা যায়, এরকমভাবে মেনু তৈরি করে সেটাকে আবার উইজেট থেকে কল করে দেওয়া যায়। এই যে মেনু 1 এটাকে তৈরি করা হয়েছে এখানে, আর এখানে এসে এই যে 2 নাম্বার যে উইজেট এরিয়া, ফুটার বিল্ডার উইজেট 2, সেখানে এসে সেই মেনু 1টাকে সিলেক্ট করে দিচ্ছে, এবং এটা টাইটেল দিতেছে কি আওয়ার মেইন সার্ভিসেস, যেটা হচ্ছে এখানে এই যে আওয়ার মেইন সার্ভিস হিসেবে শো করতেছে। সো আমরা কি করতে পারি, এই যে ফুটারের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি ফ্রম উইজেট। ওকে, সো দ্যাটস অল। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা এক্সিস্টিং টেমপ্লেটকে কাস্টমাইজ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনারা আপনাদের নিজস্ব কাস্টম ডিজাইন স্কেচ থেকে 1 বাই 1 করতে পারেন। থ্যাংক ইউ। বলেন এবার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, অনেক লেন্দি, এবং হচ্ছে অনেকের কাছে। জি ভাইয়া, খুব হাংরি।
অনেকে ঘুমায় পড়ছিলেন নাকি? না ভাই ঘুমাই নেই। ঘুমান নাই আর কি, মানে ঘুম মানে আর একটু কন্টিনিউ করলে হয়তো বা ঘুমিয়ে পড়তেন। তো আলটিমেটলি একটা স্টোরি আছে যে কেন আমি ওয়ান ম্যান আর্মির মতো ক্লাসটা নিলাম। আজকের ক্লাসটা মতো করে কোনো ক্লাসই অবশ্যই হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, যে আমরা একটা ক্লাসে ফুল প্রজেক্ট করছি, আমরা যদি বেশি গল্প করতে যেতাম বা ফিডব্যাক নিতাম তাহলে কি হতো, এই ক্লাসে শেষ করে 3 ঘন্টার বেশি সময় লাগতো। সো দ্যাটস দ্য রিজন আমার আজকে টার্গেট ছিল যে আজকের ক্লাসে আপনারা মোটামুটি যারা ধৈর্য ধরে দেখছেন বা হচ্ছে যাদের কোনো সমস্যার কারণে দেখতে পানি পুরোটাই বা একটা গ্যাপ হয়ে গেছে, সো আপনারা হচ্ছে গিয়ে রেকর্ডিংটা দেখবেন অবশ্যই। তো তাহলে যেটা হবে যে লাইক আপনারা ফুল একটা টেমপ্লেটকে কিভাবে কাস্টমাইজ করে, মানে আজকের ক্লাসটা যারা কমপ্লিটলি ভালোভাবে দেখবে তারা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে, মোটামুটি সিম্পল বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবে আজকের ক্লাসটার পরে। আমি এতটুকু বলবো। সো আলটিমেটলি যতটুকু দেখানো হয়েছে এটা 100%, অবশ্যই এটা তো কমপ্লিট করবেনই, এর ইফ পসিবল আরো 2-1টা পেজ এক্সট্রা ভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে কি দুইটা দেখানো হয়েছে, দুইটা ওয়ে, একটা ভাইয়া হচ্ছে কি স্টেপ বাই স্টেপ তৈরি করবেন, একটা হচ্ছে কি টেমপ্লেট গুলোকে ইম্পোর্ট করে আপনারা তৈরি করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, মনে করুন যে আমি একটা নতুন করে তোর পেজ তৈরি করবো, এটা কি রিসেট দেওয়ার লাগবে? নতুন করে কি তৈরি করবেন? পেজ তো মানে ওয়েবসাইট তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে আজকে যে প্রজেক্টটা দেখানো হলো, আজকে যে প্রজেক্ট দেখানো হলো বা এই কাজটা যদি করতে চান অবশ্যই রিসেট দিয়ে নেবেন, না হলে কি হবে, যা দেখবেন সেটা আসবে না। আমরা যেভাবে টেমপ্লেটে ইম্পোর্ট করছিলাম ঠিক সেম ভাবে দেখছি না, কন্ট্যাক্ট ফর্মটা বাদে পুরোটাই সেম আসছিল, খালি কন্ট্যাক্ট ফর্মে গিয়ে আমি সিলেক্ট করে দিতে হয়েছে। আর এটা যদি মানে সেট আপটা যদি রিফ্রেশ না থাকতো, মানে নতুন না থাকতো, মানে হচ্ছে আপনার যদি ক্লিন করা না থাকতো তাহলে কি হতো, এভাবে সেম ভাবে কাজ করতো না। বুঝতে পারছি, তার মানে কি রিসেট দেওয়া জরুরি। রিসেট কিভাবে দেয় জানেন তো নাকি ওয়ার্ডপ্রেসে? ভাই একটু জি ভাই জানি। ভাই একটু দেখেন দেখাই দেবো এটাও? আচ্ছা দেখাই দিই, সমস্যা নেই। আচ্ছা রিসেট শর্টকাটে। কিভাবে দিতে হয়? ওকে, যেই কাজটা আমি করলাম সেই কাজ তো রিসেট দেওয়া যাবে না। মানে ফাইনাল অফ ক্লিক বাটন পর্যন্ত নিজে দেখেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। সো রিসেট দেওয়ার জন্য যেটা করতে হয় সেটার জন্য আমাকে একটা হচ্ছে প্লাগইন আছে, এই যে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, এখানে গিয়ে আপনারা রিসেট লিখবেন। দেখেন অনেকগুলো অপশন হবে, তার মধ্যে প্রথম যেটা ডাব্লিউপি রিসেট, এইটা আমরা কি করবো, ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করব। তো এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার পরে এই যে টুলসের আন্ডারে একটা অপশন অ্যাড হয়ে যাবে, টুলসের আন্ডারে দেখেন এই যে ডাব্লিউপি রিসেট নামে একটা অপশন চলে আসছে, তাই না? এখানে জি। ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটা, সেই অপশনে একদম শেষে চলে যাব। এখানে এসে কি করব, এই যে কি বলছে টাইপ রিসেট, রিসেটটা টাইপ করতে বলছে, তো আমি তো রিসেটটা কপি করে রাখছি আগে থেকেই, যেহেতু আমি জানি। তো আপনারা কি করবেন, রিসেট টাইপ করবেন, টাইপ করার পরে তারপরে কি এই যে রিসেট সাইট দিবেন, তারপর আবার একটা ওয়ার্নিং পপ আপ আসবে, এখানে রিসেট ক্লিক করলে সাইটটা রিসেট হয়ে যাবে। মানে আপনার কি ওকে। একদম ফ্রেশ ইনস্টলেশনের ওয়ার্ডপ্রেসের চেহারাটা যেমন থাকে ড্যাশবোর্ডে ঠিক সেম ওরকম হয়ে যাবে। জি ভাই বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা বিষয় বলবো কি, এখানে এটাও জানা দরকার যে প্রতিটা রিসেট পারফর্ম করার আগে একটা ব্যাকআপ নিতে হয় সবসময়। আপনার যে কাজগুলো করছেন সেটা কিন্তু হারা যাবে, সো ব্যাকআপ নেয় কিভাবে সেটা তো জানা দরকার, তাই না? জি সো এটা এটা আগে জানা দরকার, রিসেট দেওয়ার আগে জি ব্যাকআপ ভাইয়া। কিভাবে নিতে হয় সেটা জানতে হয়। তো হচ্ছে গিয়ে ব্যাকআপ কিভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। সেটার জন্য আরেকটা প্লাগইন আছে, তো আমরা রিসেট দিলাম না এখানে আর, এই যে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ। ব্যাকআপ নেওয়ার জন্য অনেক ধরনের প্লাগইনস আছে, তো তার মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি। একটু লিখলে হবে, চলে আসবে। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে একটা প্লাগইন আছে, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। সো এটা এটা অ্যাক্টিভেট আছে কত, 3 মিলিয়ন প্লাস সাইটে অ্যাক্টিভেট আছে। এটাকে ইনস্টল করব, তারপর অ্যাক্টিভেট করব। আচ্ছা তারপরে যেটা করব, এই দেখেন এটা এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর দেখেন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন নামে কি হয়েছে, একটা মেনু অ্যাড হয়ে গেছে না ড্যাশবোর্ডে নতুন হয়েছে। আচ্ছা এখানে গিয়ে আমরা কি জি করব, ভাই। যে ব্যাকআপ, গিয়ে আমরা কি করব, এই যে ক্রিয়েট আ ব্যাকআপ, এই যে বাস।
এই দেখেন সাইটের ব্যাকআপ তৈরি হয়েছে এবং এইটার সাইজ কত 128 এমবি। তো আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন, ডাউনলোড না করলে সমস্যা নেই, জাস্ট ক্লোজ করে দিবেন, মানে কি এই ড্যাশবোর্ডে থেকে গেল, তাই না? তো এই প্লাগইনের সবচেয়ে মজার বিষয় হইতেছে আপনারা এই যে আমি একটা ব্যাকআপ তৈরি করে রাখলাম, এই ব্যাকআপটা আমি যদি কি করি মানে রিসেট করে দিই, এখন রিসেট করে দিলে কি হবে, ব্যাকআপটা তো আমি ডাউনলোড করলাম না, কিন্তু রিসেট করে দিলে সব তো হারায় চলে গেল। কিন্তু মজার বিষয় হইতেছে আমি যদি 1 বছর পরে বা 2 বছর পরে ডাব্লিউপি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এই প্লাগইনটা যখনই অ্যাক্টিভেট করবো, ওই ব্যাকআপটা অটোমেটিক চলে আসবে। বুঝতে পারছি? তার মানে ওই প্লাগইনটা ওই ব্যাকআপ ফাইলটা ওর ক্লাউডে রেখে নেয়। আচ্ছা ভাই, এখানে এখানে একটা বিষয় বলো কি, ওর ক্লাউডে রাখে না, এটা মেইনলি থাকে হচ্ছে যে আপনার হোস্টিং এ থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত না কি করতেছেন, আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা। সি প্যানেল থেকে সেই ফাইলটা সরাই দিচ্ছেন, জি ততক্ষণ জি। পর্যন্ত কি হবে, সেটা স্টোরে থাকবে। তার মানে সি প্যানেলে ওইখানে ইয়েস থাকে। ইয়েস 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 এক্স্যাক্টলি, জি। সি প্যানেলে ওইটার জন্য Thank you. মানে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশনের জন্য একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, সেখানে মেইনলি ব্যাকআপগুলো থেকে যায়। তো দ্যাটস ওয়াই যখন এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়, সো সি প্যানেলে যখন এই ফাইল ওই ফোল্ডার পায়, তখন ওগুলো ব্যাকআপগুলোকে শো করে। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ফর সেফটি রিজন আমরা কি করবো, এই এই ব্যাকআপটা সবসময় আমাদের পিসিতে ডাউনলোড করে রাখবো, বা হচ্ছে পিসি থেকে আমরা কি করবো, আমাদের ক্লাউডে রেখে দিব যখন আমরা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো। লাইক আজকে ক্লাসের পরে যারা যে প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টটা কিন্তু একটা কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে যাবে, আমাদের একটা পোর্টফোলিও হয়ে যাবে। সো আলটিমেটলি কি হবে, সেটাকে নতুন প্রজেক্ট আরেকটা প্রজেক্ট শুরু করার আগে আমাদের এটা কি কি করবেন, ব্যাকআপ হিসেবে তৈরি করে নেবেন। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ভাই আমাদের ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিন। তার ভাই এটার তো কোনো গ্যারান্টি নিতে পারতেছেন না ভাইয়া, কারণ আমি আপলোড করে দিব, কারণ হচ্ছে সেটা আপলোড হতে যতটুকু সময় লাগে। সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নেটের যে প্রবলেম। ফার্স্টের দিকে একটু আমার সমস্যা ছিল তো এর আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা হবে না। এবং হচ্ছে যে আজকে যেহেতু আজকে ক্লাসটা পুরোটাই হচ্ছে যে রেকর্ডিং করা আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ও আচ্ছা, জি, হ্যাঁ। আপু কোশ্চেন করছে যে গুটেনবার্গ আর এলিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, ওয়েবসাইট ক্রিয়েট করার সময় কোনটা চুজ করতে হবে? আচ্ছা, ওয়েবসাইট ক্লায়েন্ট আপনাকে বলবে না যে কোনটা চুজ করতে হবে, ক্লায়েন্ট কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে চাবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে আমাকে, মেডিকেল ইন্ডাস্ট্রি বা আমার কর্পোরেট বিজনেস বা আমার অনলাইন শপ। তো এই ক্ষেত্রে কোন পেজ বিল্ডার ইউজ করবেন অ্যাজ আ ডিজাইনার, ইটস আপ টু ইউ। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট বলে দেয় যে আমার হচ্ছে যে ডিভি ডিভি পেজ বিল্ডার তৈরি করতো বা এলিমেন্টের পেজ বিল্ডার তৈরি করতো। বাট কোনো ক্লায়েন্ট আপনাকে এতটুকু নিশ্চিত থাকেন যে গুটেনবার্গের সাইট তৈরি করে দিতে হবে, এরকম ফোর্স করবে, এরকম ক্লায়েন্ট ইনশাল্লাহ আপনাদের কপালে পড়বে না। বুঝতে পারছি? তো ইন মোস্ট কেসেস এটা হচ্ছে অ্যাজ আ ডিজাইনার হিসেবে এটা ইটস আপ টু ইউ, যে যেটা আমি আপনাদেরকে আগেও বলছি যে লাইক আমি যদি বলি যে লাস্ট 3 ইয়ার্সে হচ্ছে যে মোটামুটি 450 টোটাল 550-600 মতো সাইট তৈরি করা হয়েছে। তো তার মধ্যে হচ্ছে মোর দেন 90% সাইট হচ্ছে এলিমেন্টার দিয়ে তৈরি করছে। সো ইট ওয়াজ মাই কল। সো এটা এটা আমার উপরে ছিল। সো আলটিমেটলি ক্লায়েন্ট যদি কখনো অন্য পেজ বিল্ডার তৈরি করতে চাই, আমি কি করছি, তাকে এলিমেন্টার কনভার্ট করছি। আমি বলছি যে এলিমেন্টার কেন তুমি ব্যবহার করবে না, আমাকে বলো, মানে হোয়াই ইউ ডোন্ট লাইক এলিমেন্টার। আমি তাকে মানে এত বেশি ছিলাম যে হচ্ছে আমি চাইতাম যে এলিমেন্টার দিয়ে যাতে প্রজেক্টগুলো সে করতে চায়। সো অন্য কোনো পেজ বিল্ডার করতে আমার কোনো অ্যালার্জি ছিল না, মানে আই ওয়াজ ফ্লেক্সিবল এনাফ অ্যান্ড স্টিল নাও আই এম ফ্লেক্সিবল এনাফ টু বিল্ড ওয়েবসাইট ইউজিং এনি পেজ বিল্ডার। বাট তারপর আমি কি করি, এলিমেন্টকে প্রিফার করি। হোয়াই? বিকজ আমি এলিমেন্টার দিয়ে একটা সাইট, অন্য পেজ বিল্ডার দিয়ে একটা সাইট তৈরি করতে আমার যত সময় লাগবে তার 50% কম সময় আমি এলিমেন্টার দিয়ে একটা সাইট তৈরি করতে পারবো। দ্যাটস দ্য মেইন রিজন। সো অবভিয়াসলি আপনার ক্ষেত্রেও সেম ফ্লেক্সিবিলিটি বা আদার্স বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এই ধরনের কনসিডারেশন আপনাদেরও থাকবে। সো আই হোপ যে আপু আপনার কোশ্চিন আনসারটা পেয়েছেন। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত। এবং হচ্ছে কি, যেইটা প্রজেক্ট করে দেখানো হলো সেটা অবশ্যই পুরো প্রজেক্টটা কমপ্লিট করবেন নেক্সট ক্লাসে আসার আগেই। এবং কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে বা মেসেঞ্জারে আপনারা হচ্ছে নক করবেন। অবভিয়াসলি ইনশাল্লাহ হচ্ছে যে আমরা প্রবলেমগুলোকে ওভারকাম করে ফেলবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।